ওয়েলকাম টু ফিল্ড দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা আমাদের ম্যাট্রিক্সের দ্বিতীয় পার্ট শুরু করবো। যে দ্বিতীয় পার্টে আমি তোমাদের দেখাবো ছায়া প্রকাশনী সৌরেন্দ্রনাথ স্যারের যে বইটি আছে সেই বইয়ের ম্যাট্রিক্স চ্যাপ্টারের যে অতি সংক্ষিপ্ত অঙ্কগুলি আছে সমস্ত অঙ্কগুলোই আমি তোমাদের আজকে করে দেওয়ার চেষ্টা করবো। তো চলো শুরু করি আজকে আমাদের জার্নি ফর ম্যাট্রিক্স সেকেন্ড পার্ট এটা, যে পার্টে আমি তোমাদের দেখাবো কি ছায়া প্রকাশনী বইয়ের সৌরেন্দ্রনাথ স্যার যে বইটি লিখেছিলেন তার ম্যাট্রিক্স চ্যাপ্টারের অতি সংক্ষিপ্তের প্রতিটি অঙ্ক আমি করে দেখাবো প্রশ্নমালা 1 থেকে। চলো আমরা শুরু করি। তো কোশ্চেন নম্বর 1 দেখো, এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স আমাদের বলে দেওয়া আছে, সেখান থেকে আমাদের কিছু কোশ্চেন করা হয়েছে। তো প্রথম যে কোশ্চেনটা করা হয়েছে সেটা আমরা লিখবো, সেটা দেখো তোমরা কি লিখছি আমি। তো তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটাকে আমি লাল বক্সের মধ্যে লিখেছি। 4টি কোশ্চেন করা হয়েছে, তার মধ্যে প্রথম কোশ্চেন কি তোমাকে বের করতে বলা হয়েছে a + 2b = কত, এটা আমাকে ফার্স্ট কোশ্চেন বের করতে বলা হয়েছে। তো চলো আমরা দেখি অ্যান্সারটা কত হবে। তো আমি এই জায়গা থেকে মনে করো অ্যান্সার লেখা শুরু করেছি। আমি সমস্ত কোশ্চেনগুলো একবারে বোর্ডে লিখে নিয়েছি। তোমরা কি করবে, এক একটা করে কোশ্চেন লিখবে, তারপরে অ্যান্সার করবে তোমাদের খাতায় যখন নোট তৈরি করবে। আমি সব কোশ্চেনগুলো একবারে লিখে নিয়েছি, আমি এইটুকু জায়গায় তোমাদের অ্যান্সারটা করে দেখাবো। তো চলো দেখো, প্রথম আমাকে বলেছে 1 নম্বরের ক্ষেত্রে যে a + 2b = কত হবে, এটা জিজ্ঞাসা করেছে আমাকে। তাহলে a মানে a ম্যাট্রিক্স কত আছে 2 - 3 0 1 আর কত আছে -1 আর 4। এই ম্যাট্রিক্সটা আমি লিখে নিয়েছি। এইখানে প্লাস আছে জন্য আমি এখানে প্লাস চিহ্ন দিয়েছি। তারপর এখানে কত আছে 2, তাই জন্য আমি এখানে 2 লিখলাম। 2 লেখার পর এবার তারপর এখানে কি আছে b, তাই জন্য আমি b ম্যাট্রিক্সটা এখানে লিখে দেবো। -1 5 2 3 0 1 বি ম্যাট্রিক্সটা আমি লিখে দিয়েছি। তাহলে আমি এই জায়গায় কী করেছি মন দিয়ে দেখো, এ ম্যাট্রিক্সটা লিখেছি, প্লাস আছে জন্য প্লাস দিয়েছি, 2 আছে জন্য এখানে 2 দিয়েছি, বি আছে জন্য বি ম্যাট্রিক্সটা আমি লিখে নিয়েছি এখানে। এবার আমি কিছুদিন আগে জাস্ট কয়েকদিন আগেই ম্যাট্রিক্সের পার্ট 1 অর্থাৎ থিওরি ক্লাসটা আপলোড করেছিলাম, যে থিওরি ক্লাসটা তোমাদের অবশ্যই দেখতে হবে। দেখলে পরে তবে তুমি এই অঙ্কটা ইজিলি করতে পারবে। সেখানে আমি ম্যাট্রিক্সের যত থিওরি আছে সমস্ত থিওরি আলোচনা করেছিলাম। আমি দেখিয়েছিলাম ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কী করে হয়, ম্যাট্রিক্সের গুণ কী করে হয়, সমস্ত কিছু দেখেছিলাম। তো এটার ডেসক্রিপশনে আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে সরাসরি ভিডিওটা, বা তোমরা প্লেলিস্টে গিয়েও ম্যাট্রিক্স বলে একটা প্লেলিস্ট আছে আমার, সেই প্লেলিস্টে গিয়েও ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তো চলো আমরা এখন এটা করব। দেখো, কোনো একটা ম্যাট্রিক্সের আগে যদি কোনো সংখ্যা গুণ থাকে তাহলে সেই সংখ্যাটা ভিতরের সমস্ত সংখ্যার সঙ্গে গুণ করে দিতে হয়। দেখো তাহলে আমরা এটা কি করব, যে এর পরের লাইন কত হবে, এর পরের লাইন হবে এটা তো আমার এ থেকেই যাচ্ছে 2 - 3 0 1 -1 4, এটা আমার থেকেই গিয়েছে। এই প্লাসটা এই যে লিখেছি আমি 2 ভিতরে গুণ করে দেবো। প্রতিটা সংখ্যার সঙ্গে কিন্তু আমাকে 2 গুণ করতে হবে। 2 এর সঙ্গে গুণ করলে কত হবে -2, 2 এর সঙ্গে গুণ করলে 10, 2 এর সঙ্গে গুণ করলে 4, 2 এর সঙ্গে গুণ করলে 6, এর সঙ্গে গুণ করলে 0, এর সঙ্গে গুণ করলে 2। গুণ হয়ে গেছে। গুণ হয়ে যাবার পর এবার আমার কি আছে, এই ম্যাট্রিক্সটার সঙ্গে এই ম্যাট্রিক্সটা যোগ আছে। তাহলে যোগ করতে হলে তুমি সেম পজিশনের সংখ্যাগুলো যোগ করে দেবে, অর্থাৎ এর যে পজিশন ওরও সেই পজিশনের সঙ্গে যোগ করে নতুন করে আরেকটা ম্যাট্রিক্সের রূপ দেবে। তাহলে সেটা আমি এই জায়গায় লেখার চেষ্টা করছি। দেখো, এর প্রথম পজিশনে 2, এখানে আছে -2, 2 আর -2 যোগ করলে হয় 0। এর দ্বিতীয় পজিশনে -3, এখানে আছে 10, -3 + 10 করলে হয় 7। এই পজিশনে আছে 0, এখানে আছে 4, 0 + 4 মানে হচ্ছে 4। এখানে কত আছে 1, 1 আর 6 যোগ করলে হয় 7। তারপর এখানে আছে -1 আর 0 যোগ করলে -1 হয়। এখানে আছে 4 আর 2 যোগ করলে 6। তাহলে আমাকে যে কোশ্চেনটা দেওয়া হয়েছিল এটা, তার অ্যান্সার হচ্ছে এটা। এখানে আমরা কি করব, এখানে আমরা লিখে দেবো অ্যান্সার, হয়ে গেছে আমার উত্তর। তাহলে আমার উত্তর এটুকুই করতে হবে শুধুমাত্র। তাহলে এখানে কঠিন বলে কোনো জিনিস নেই। দেখো, এ ম্যাট্রিক্স যা বলেছিল আমি লিখলাম, 2 লিখলাম, বি ম্যাট্রিক্স যা বলেছিল প্রশ্ন দেখে লিখে নিলাম। প্রথম আমি কি করলাম, 2 ভিতরে গুণ করে লিখলাম আর এটাকে কপি করে লিখলাম। তারপর এইখানে এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে আমার অ্যাডিশন আছে, মানে যোগ আছে, তাই জন্য আমি সেম পজিশনগুলো যোগ করে আবার আরেকটা ম্যাট্রিক্সের মধ্যে লিখেছি। সেম পজিশনে যারা আছে সেটাই তোমাকে যোগ করতে হবে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের অ্যাডিশন রুল। তাহলে আমাদের প্রথম অঙ্কটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখব, চলো দেখি। তাহলে এখন দেখো 2 নম্বর কোশ্চেনে কি আছে আমার, 2 নম্বর কোশ্চেনে আছে 2b - 3c। তাহলে আমরা কি করব, এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমার কি করার আছে। প্রথম আমি লিখব 2, তারপর কি আছে b, সেই জন্য আমি b ম্যাট্রিক্সটা কপি করে দিলাম, -1 5 2 -3 0 1। তারপর কোন চিহ্ন আছে, বিয়োগ, তাই তারপর আমার এখানে কত আছে 3 আছে, আর এখানে আমার কত আছে c আছে। তাহলে সি ম্যাট্রিক্সটা কত আছে 4 - 2 0 -1 3 5। এই হচ্ছে আমার ম্যাট্রিক্সটা দিয়ে দেওয়া আছে। এবার আমরা কি করব, সেই আগের অঙ্কটির মতন 2 এর সবগুলোতে গুণ করব। তাহলে 2 যদি এর সবগুলোতে গুণ করি -2 10 4, 2 দিয়ে একে গুণ করলে -6, একে গুণ করলে 0, একে গুণ করলে পরে 2 হয় মাইনাস। এবার 3টাও আমরা একই প্রসিডিওরে 3টাও ভিতরে ঢুকিয়ে দেবো। তাহলে 3 এর সঙ্গে গুণ করলে 12,
3 এর সঙ্গে গুণ করলে -6, 3 জিরোর সঙ্গে 0, 3 -1 সঙ্গে -3, 3 3 9 হবে, আর 3 আর 5 করলে 15 হবে। তাহলে এই হলো আমার গুণ করে জিনিসটা পেয়েছি। এবার এইটার সঙ্গে এটা কি আছে, বিয়োগ আছে, তাহলে আমরা সেম পজিশনে বিয়োগ করে আরেকটা ম্যাট্রিক্সের মধ্যে সেটা লিখবো। তাহলে এখানে আমি সেটা লিখছি, দেখো এই জায়গায় কত আছে, -2 -12, এই জায়গায় তোমার মাইনাস আছে তো তুমি সংখ্যার আগে সেটা নিয়ে নেবে। কেমন, -2 -12, এটা করলে কত হয়, -14, এখানে আছে -2, এই মাইনাস ভিতরের প্রতিটার সঙ্গে তুলনা করতে হবে আমার। কেমন, ব্র্যাকেটের আগে যদি এমন থাকে, মনে করো -(x), 2 - (x - y), এটাকে আমরা কি লিখি, 2 - x + y, মাইনাস দিয়ে একেও তুলনা করি, মাইনাস দিয়ে একেও তুলনা করি, সেম কাজ এখানেও করবো, মাইনাস দিয়ে সবগুলোকে তুলনা করব। তাহলে -2 আর -12 করলে -14 হয়, 10 আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 10 মাইনাসে প্লাস 6 করলে হয় কত, 16, 10 আর 6 যোগ করলে হয় 16, এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে গেল। কিন্তু এখানে 4 আছে, -0, 4 - 0 মানে 4, তারপরে এখানে -6 আছে, -3, তার মানে প্লাস হয়ে গেছে, তাহলে এখানে কত হলো, -6 + 3 করলে হয় অনলি -3, তারপরে এই পজিশনে 0 - 9, তাহলে -9 হলো, তারপরে 2 - 15, তাহলে -13 হলো। সেম কথা রে ভাই, একদম সহজ কাজ। এই মাইনাসটা ভিতরে সব জায়গায় দিয়ে দিয়েছি, যদি এটা না বুঝতে পারো তাহলে সিম্পল কথা, এই জায়গা যোগ দাও আর সব জায়গা বিয়োগটা ঢুকিয়ে দাও, সব জায়গা বিয়োগটা ঢুকিয়ে দাও, তারপর হচ্ছে করে দেখো একই জিনিস আসছে। আগের অঙ্কটা যেমন যোগ শিখিয়েছিলাম সেম প্রসিডিউরে তুমি এটা করো, এইখানে যোগ দিয়ে দাও আর মাইনাসটা ভিতরে ঢুকিয়ে দাও, হয়ে গেল অঙ্ক। তুমি যদি মাইনাস না বুঝতে পারো তাহলে প্লাস করে নাও, অসুবিধা নেই কোনো, অঙ্ক সবই সহজ, তুমি যে লজিকে যেটা করতে পারো। তাহলে আমার 2 দাগের অ্যান্সার হয়ে গেছে, এটা 2 দাগও আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 3 দাগ করবো, চলো দেখি 3 দাগে কী আছে আমাদের। তাহলে এবার 3 দাগের অঙ্কটিতে আমাদের কি আছে, 3 দাগের অঙ্কে বলেছে 4c - a = কত হবে। তাহলে এই অঙ্কটা আমরা করবো এক্ষুনি, একই প্রসিডিউরে আগের অঙ্কগুলো যেমনভাবে করেছিলাম এই অঙ্কটা সেম প্রসিডিউরে করব। তাহলে আমি প্রথম 4 লিখলাম, তারপরে এই জায়গা কি আছে, c মানে কত আছে, 4 - 2, 0 - 1 আর 3 আর 5 আছে, লিখে নিলাম। এই মাইনাসটা এই যে দিয়ে দিয়েছি আমি, তারপর কত আছে, a মানে কত আছে, এটা 2 - 3, 0 1 আছে, আর এখানে আছে -1 আর 4, তাহলে এই যে আমি লিখে নিয়েছি এখানে। লিখে নেবার পর এখন আমাকে কি করতে হবে, এই 4টা ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তাহলে 4খানা যদি আমি ভিতরে ঢুকিয়ে দিই তাহলে কত পাবো, এখানে 4 × 4 = 16, এই 4 এখানে ঢুকিয়ে দিলে 4 × 2 = 8, 4 এখানে ঢুকিয়ে দিলে 0, 4 এখানে ঢুকিয়ে দিলে -4, 4 এখানে ঢুকিয়ে দিলে 12, 4 এখানে ঢুকিয়ে দিলে 20, জাস্ট ভিতরে ঢুকিয়ে দিয়েছি আমি, আর কিচ্ছু করিনি। তারপর এখানে মাইনাস আছে, মাইনাস নিয়ে যদি তোমার অসুবিধা হয় মাইনাসটা ভিতরে ঢুকিয়ে দেবে, তাহলে অঙ্ক কখনো ভুল হবে না। তাহলে মাইনাসটা ভিতরে ঢুকিয়ে দিলাম, তাহলে এখানে হয়ে গেল প্লাস আমার, আর এই মাইনাস সবাইকে গুণ করতে হবে, তাহলে -2 মাইনাসে +3, 0-র তো কোনো চিহ্ন হয় না, -1 +1 আর এখানে -4। এবার সেম কাজ এই ম্যাট্রিক্সটার সঙ্গে এই ম্যাট্রিক্সটা যোগ আছে, কতগুলো করালাম, এটা তো সহজ জিনিস না। কি করবো, সেম পজিশনে যোগ করে লিখবো। তাহলে সেটার জন্য আরেকটা ম্যাট্রিক্স আমি এই সাইডে তৈরি করছি, তাহলে এই সাইডে আরেকটা ম্যাট্রিক্স আমি লিখবো। 16 আর -2 করলে হয় 14, -8 আর 3 করলে হয় -5, তারপর আছে কত, 0 আর 0 করলে হয় 0, -4 আর এই জায়গা -1 করলে -5 হয় আমার, 12 আর 1 করলে পরে হয় 13, আর এখানে 20 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 16। তাহলে আমার 3 দাগের অ্যান্সার হয়ে গেছে এটা। খুবই সহজ অঙ্ক, কিন্তু শুধু তোমাকে কি করতে হবে, একটু জাস্ট চিন্তা ভাবনা করতে হবে, সামান্য একটু লজিক চিন্তা ভাবনা করতে হবে। কি, কোনো একটা সংখ্যা সামনে থাকলে সেটাকে ভিতরে সমস্ত সংখ্যার সঙ্গে আমি গুণ করব, মাইনাস নিয়ে যদি আমার প্রবলেম হয় মাইনাসটা ভিতরে ঢুকিয়ে দেবো, ওই জায়গায় আমি পরিবর্তে প্লাস করে দেবো, তারপর সেম পজিশনে যোগ বিয়োগ করে আরেকটা ম্যাট্রিক্সে আমি লিখবো। একটা কথা মনে রাখবে, দুটি ম্যাট্রিক্স যোগ বিয়োগ গুণ ভাগ আমি যাই করি না কেন সেটা কিন্তু সর্বদা একটা ম্যাট্রিক্সকেই প্রকাশ করবে, সেজন্য আমি সেটাকে আরেকটা ম্যাট্রিক্সে তোমাদের সামনে আমি লিখে দিয়েছি। কিভাবে করেছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি 4 দাগের অঙ্কটা কিন্তু করবো না, এটা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। একইভাবে তুমি কি করবে, a b এই যে c ওর মধ্যে যে রিলেশনটা দিয়ে দেওয়া আছে সেমভাবে a + 4b - 3c বসাবে। বসানোর পর কি করবে, ওই 4 আর -3 ভেতরে ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দেওয়ার পর একইভাবে যোগ বিয়োগ করবে। তাহলে আমি একটু হেল্প করছি, কিন্তু বাকিটা তোমরা বাড়িতে করে নিও। তাহলে দেখো 4 দাগের প্রশ্নটাতে আমার কি আছে, যে a + 4b - 3c। এবার এই অঙ্কটা আমাদের সমাধান করতে হবে। খুবই সিম্পল, জিনিসটা দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু খুবই সাধারণ। কিভাবে করব দেখো, প্রথম a মানে হচ্ছে আমার এই ম্যাট্রিক্সটা, আমি সেটা লিখে নিলাম, 2 - 3 0 1 আর আছে -1 আর 4। লেখার পর এখানে আছে কত, 4b,
তাহলে আমি এতক্ষণ কি করেছিলাম, আগে 4 লিখেছিলাম, পরে বি লিখেছিলাম, তারপর নেক্সট লাইনে 4 ভিতরের প্রতিটা সংখ্যার সঙ্গে গুণ করেছিলাম। এবার আমি করব কি, একবারে এই 4 বি এর সঙ্গে গুণ করে এই জায়গায় বসাবো। তাহলে আমার একটা লাইন কম করার প্রয়োজন হবে। 4 বি এর সঙ্গে, অর্থাৎ 4 এই বি এর সঙ্গে প্রতিটা এলিমেন্টের সঙ্গে গুণ করে এই জায়গায় একেবারে বসাবো। তাহলে আমার একটা লাইন কম করার প্রয়োজন হবে। দেখো তাহলে 4b মানে কি লিখতে পারবো আমরা, 4 বি এর সঙ্গে যদি গুণ করি তাহলে -4, এর সঙ্গে গুণ করলে 20, এর সঙ্গে গুণ করলে 8, 4 এর সঙ্গে গুণ করলে -12, এখানে হবে 0, আর এখানে 4 গুণ করলে অনলি 4 হবে। তারপর আমি এই জায়গায় দেখলাম এখানে কত আছে, -3c, তাহলে c এর সঙ্গে -3 গুণ করে একবারে এখানে লিখবো। তাতে কি হবে, আমার অঙ্কটার একটা লাইন কম করার প্রয়োজন হবে। এবং দেখো আমি বলেছি c এর সঙ্গে -3 গুণ করে তবে এখানে বসাবো। তাহলে তোমাকে কি করতে হবে, -3 গুণ করছে জন্য এখানে প্লাস দিলাম। যদি শুধুমাত্র 3 আমি গুণ করতাম, শুধুমাত্র 3, তবে আমি মাইনাস দিতাম। যেহেতু -3 পুরো জিনিসটা আমি গুণ করছি, যেন মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আমি প্লাস দিয়েছি। তাহলে দেখো -3 এর সঙ্গে গুণ করব, c এর সঙ্গে গুণ করলে কত হবে, -3 এখানে গুণ করলে হয় হচ্ছে -12, -3 এখানে গুণ করলে 6, এখানে হয় 0, এখানে হয় 3, -3 গুণ করলে -9, -3 গুণ করলে -15। তাহলে এই হলো আমার গুণফল। তাহলে এবার এখানে 3টে ম্যাট্রিক্স আছে। তাহলে 3টে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আমি কি করে করব বলো। মনে করো কোনো এক জায়গায় 2 + 3 + 5 আছে। তাহলে আমরা কি করি, প্রথম 2 আর 3 যোগ করি, কত হয় 5, 5-এর সঙ্গে আবার 5 যোগ করি, তবে 10 হয়। তাহলে সেম কাজ করবো, প্রথম আমি এই দুটো যোগ করে এক জায়গায় বসাবো, তারপরে এটা লিখবো, সেটার সঙ্গে আবার যোগ করে বসাবো। কি বললাম কথাটা বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা করার মাধ্যমে, অত প্রেশার নেওয়ার কি আছে, আমি আছি তো। দেখো তাহলে আমি কি করব, এই জায়গায় প্রথম আমি যেটা করব সেটা হচ্ছে এইটা আর এইটা যোগ করে আগে লিখে নেব। তাহলে 2 আর -4 করলে -2, -3 আর এটা করলে হয় 17, 0 আর 8 যোগ করলে হয় 8, 1 আর -12 দিলে হয় -11, -1 আর 0 দিলে হয় -1, 4 আর 4 যোগ করলে হয় 8। হয়ে গেল। প্লাস দিয়ে আমি কি করলাম, প্লাস দিয়ে আমি ওইটা লিখে নিলাম, -12, 6, 0, 3, -9, -15। এই যে আমি লিখে নিয়েছি। লিখে নেবার পর এখন আমি কি করব, এখানে এখন আমি এই দুটো যোগ করে লিখব, এই দুটো যোগ করে এই জায়গাটায় লিখব। তাহলে -2, -12, -14, তারপরে কত আছে 17 আর 6 যোগ করলে হয় কত 23। তারপর এই জায়গা কত আছে 8 আর 0 যোগ করলে হয় আমার 8, -11 আর 3 যোগ করলে -8 হয় আমার। তারপরে -1 আর -9 যোগ করলে -10 হয় আমার। 8 আর -15 করলে -7 হয় আমার। তাহলে এই হয়ে গেছে আমার অ্যান্সার। খুবই সিম্পল জিনিস, এটাই একদম আমাদের অ্যান্সার হয়েছে। কত দাগের, 4 দাগের অ্যান্সার এটাই হয়েছে আমাদের। তাহলে আমরা এই যে জিনিসগুলো করছি, অঙ্কটা করার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি কিভাবে জিনিসটা করছি, এটা তোমাকে ফলো করতে হবে, মেথডগুলো তোমাকে শিখতে হবে। এইরকমই অন্য কোনো একটা অঙ্ক তোমাকে যদি পরীক্ষায় দেয়, তোমাকে সেটা বুঝে করতে হবে। শুধু মেথডগুলো তোমরা মনে রাখার চেষ্টা করো, এবং প্রতিটা জিনিস খাতায় অবশ্যই টুকবে। কেন, একবার লিখলে পরে আমাদের বেশি মেমোরাইজ থাকে প্রতিটা জিনিস, এই জন্য লেখার অবশ্যই দরকার আছে। এরপর যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে অতি সংক্ষিপ্তে 2 দাগের অঙ্কটা আমরা করব। দেখো সেটাই কি আছে, চলো দেখো 2 দাগের 1 দাগের অঙ্কটিতে কি বলেছে, a = এইটা, b = এইটা, এবং একটা রিলেশন দিয়ে দেওয়া আছে যেখানে x একটা অজানা ম্যাট্রিক্স, x হচ্ছে একটা অজানা ম্যাট্রিক্স, x এর মান আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। x হচ্ছে 2/2, অর্থাৎ x এর অর্ডার হচ্ছে 2/2, রো সংখ্যাও 2 আর কলাম সংখ্যাও 2, এরকম দেখতে হবে। অর্থাৎ রো সংখ্যাও দূরে থাকবে, কলাম সংখ্যাও দূরে থাকবে, এক্সটাকে আমার নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা করবো, দেখো অ্যান্সার এখান থেকে মনে করো আমরা অ্যান্সার লেখা শুরু করেছি। কীভাবে করবো সেটা তোমরা ফলো করো। দেখো প্রথম আমরা যেটা করব, আমাকে বলে দেওয়া আছে এই রিলেশন থেকেই তোমাকে এক্স বের করতে হবে। তাহলে আগে ওই রিলেশনটা তোমাকে লিখে নিতে হবে। তাহলে আমি লিখে নিলাম কি 3a + 4b 3 = 2x। আমাকে প্রথম রিলেশনটা কি বলে দেওয়া ছিল, 3a + 4b = 2x। তাহলে আমি কি করব, 3a অর্থাৎ এর সঙ্গে 3 গুণ করে একবারে লিখবো। আর এখন আমরা কি করব না, ওই প্রথমে যেভাবে করছিলাম আগে 3 লিখলাম, তারপরে a লিখলাম, পরের লাইনে গিয়ে 3 ভিতরে প্রতিটা সংখ্যার সঙ্গে গুণ করলাম, সেরকম করব না। আমি একবারে 3a মানে এর সঙ্গে 3 গুণ, সেটা একবারে লিখবো। তাহলে এর সঙ্গে 3 গুণ, এর সঙ্গে 3 গুণ করলে পরে কত হয়, এই জায়গা 6 হলো, 3 গুণ করলে 12 হলো, 3 গুণ করলে 15 হলো, আর 3 গুণ করলে 18 হলো, হয়ে গেল। প্লাস 4b, তাহলে b এর সঙ্গে 4 গুণ করব। তাহলে 4 গুণ করলে 3 4 12, 4 গুণ করলে 24, 4 গুণ করলে 20, 4 গুণ করলে কত হয় 4 9 36 হয়। তাহলে এই যে আমি 4 গুণ করে দিয়েছি, = আমার কত আছে 2x আছে, এটাই তো আছে আমার। তাহলে এটা দেখতে একটা সমীকরণের মতো আছে। কেমন, মনে করো যে
5a প্লাস 3b ইজ ইকুয়াল টু 2x, এরকম জিনিস একটা বলে দেওয়া আছে ধরে নাও। তাহলে এখান থেকে তোমাকে x নির্ণয় করতে বলা হয়েছে, বলে দেওয়া আছে a মানে হচ্ছে 2 আর b মানে হচ্ছে 3, এটা মনে করে নাও তোমাকে বলে দেওয়া আছে। তাহলে তুমি কি করবে, এর মান বসিয়ে দিলে 5 দুগুণ 10, বির মানে জায়গা বসিয়ে দিলে তাহলে 9 ইজ ইকুয়াল টু 2x, তারপর x ইজ ইকুয়াল টু 19/2, এটা যোগ করলে 19 হয় আর 2 এদিকে আসলে ভাগ হয়। এটা করতে সেম কাজ এই জায়গাও করবো, এটা একটা ইকুয়েশন বা সমীকরণ। তাহলে আগে কি করবো, এই দুটো যোগ করে নেব। তাহলে এই জায়গায় সমীকরণে ওয়ার অথবা বা লিখতে হয়, এই জিনিসটা খেয়াল রাখবে। তাহলে আমি যোগ করে লিখবো 6 আর 12 যোগ করলে কত হয় 18, 12 আর 24 যোগ করলে 36, 15 আর 20 যোগ করলে হয় 35, তারপর 18 আর 36 যোগ করলে কত হয়, 18 আর 36 যোগ করলে হয় 54। তাহলে এবার দেখো 18 আর 36 যোগ করলে হলো 54। তাহলে এটাকে আমি এই যে ম্যাট্রিক্স দিয়ে দিয়েছি, এই দুটো যোগ করে এই ম্যাট্রিক্স পেয়েছি, ইজ ইকুয়াল টু আমার আছে 2x, এটাই তো আছে। তাহলে এইটাকে দেখো একটা জিনিস আমি লিখতে পারি যে এই ভিতরের থেকে মনে করো 2 কমন নেব, 2 কমন নেব, অথবা অন্য একটা কথায় x ইজ ইকুয়াল টু 2 যদি এইদিকে আসে তাহলে এইদিকে 1/2 ইন্টু এই জিনিসটা লেখা যায়। x ইজ ইকুয়াল টু কে লেখা যায়, x ইজ ইকুয়াল টু 2 যদি এইদিকে চলে আসে তাহলে এইটা বাই 2 লেখা যায়। তো মনে করো a/2 এই জিনিসটা, এটাকে আমি a ধরে নিলাম, a/2, এটাকে আবার লেখা যায় তো a ইন্টু 1/2 লেখা যায় না। তাহলে এই 2 যদি এইদিকে চলে আসে তাহলে এই পুরোটার নিচে আমাকে 2 দেওয়া উচিত ছিল, সেটা দেখতে বিশ্রী লাগে জন্য আমি সামনে 1/2 দিয়েছি। এইবার আমি কি করব দেখো, সামনে তো 1/2 দিয়েছি, আর এই ভিতরের থেকে আমি 2 কমন নেবো এই জায়গায়, 2 কমন নেবো এই জায়গায়, কেন, এই 2টা যাতে আমি কাটতে পারি। তাহলে ভেতরের থেকে আমি 2 কমন নিচ্ছি, কমন নেওয়া মানে কিন্তু প্রতিটা সংখ্যার থেকে কমন নেওয়া, গুণ করা মানে প্রতিটা সংখ্যার সঙ্গে গুণ করা। তাহলে এই জায়গাতে 2 কমন নিলে এখানে থাকে 9, এই জায়গার থেকে 2 কমন নিলে 18, এই জায়গার থেকে 2 কমন নিলে 35/2 থাকে, আর এই জায়গার থেকে 2 কমন নিলে কত থাকে 27। তাহলে এই যে আমরা কমন নিয়ে নিয়েছি, এবার এই 2 কেটে দিলাম, তাহলে যে জিনিসটা পড়ে আছে এটা মানেই হচ্ছে আমার x। তাহলে আমাদের যে ইকুয়েশনটা 2 দাগের 1 দাগের অঙ্কে ছিল, এর পরিচয় এটা, বির পরিচয় এটা, এই ইকুয়েশন বলে দেওয়া আছে, সেখান থেকে আমাকে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমি ওই সমীকরণ যেটা বলে দেওয়া আছে সেটাকে লিখেছি, এর মান বসিয়েছি, যোগ করে এখানে লিখেছি 2 এইদিকে নিয়ে এসেছি, এইদিকে নিয়ে এসে 1/2 হয়েছে, আর ভিতর 2 আমি কমন নিয়েছি, কমন নিয়ে ওই দুটো কেটে দিয়েছি, যেটা পড়ে আছে সেটা মানেই x। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল এইটুকু। আরেকটা লাইন তোমরা লিখে নেবে, অতএব x বলে এইটুকু। তাহলে হয়ে গেল আমাদের 2 দাগের 1 দাগের অঙ্কটি। এবার 2 দাগের আরেকটা অঙ্ক আছে, সেটাও আমি তোমাদের করে দেখাবো। তাহলে 2 দাগের কোশ্চেনটা দেখো, এখানে আমার কি করতে হবে, আমাকে a আর b বলে দেওয়া আছে এবং আমাকে এই রিলেশনটা বলে দেওয়া আছে, এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে x। তাহলে আগে যে অঙ্কটা করেছিলাম একই জিনিস। দেখো একটা কথা তোমরা বোঝার চেষ্টা করবে, যেহেতু তোমরা সকলেই সায়েন্সের স্টুডেন্ট, যে কোনো একটা সমীকরণ যদি আমরা জানি তাহলে সেই সমীকরণে মনে করে নাও কিছুর মান বলে দেওয়া আছে, কয়েকটা রাশির মান বলে দেওয়া আছে, আর একটা অজানা রাশি আছে, তাহলে অবশ্যই তার মান বের করা যাবে। অর্থাৎ এগুলো এই দিক ওই দিক নিয়ে যোগ বিয়োগ করে ছোটোবেলায় যেমন বীজগণিত দেখেছো সেম জিনিস এটাই, শুধু এখানে বীজগণিতগুলো এইরকম দেখতে। তাহলে এই ইকুয়েশনটা আমি প্রথম লিখবো, সেখান থেকে আমি এক্স এর মান নির্ণয় করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা কি করব, তাহলে প্রথম আমি ইকুয়েশনটা লিখছি, অ্যান্সার লেখা শুরু করলাম এখান থেকে, যে ইকুয়েশনটা আমি লিখছি, ইকুয়েশন কি বলেছে 2a প্লাস বি প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে। কি বলে দেওয়া আছে, 2a প্লাস বি প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে 2a মানে কত, দেখো 2a মানে a গুণ 2, তাহলে 2 যদি এর সঙ্গে গুণ করি তাহলে -2, 2 এর সঙ্গে গুণ করলে 4, 2 এর সঙ্গে গুণ করলে 6, 2 এর সঙ্গে গুণ করলে 8, প্লাস বি মানে কত আছে, বি মানে আছে আমার 3 -2 1 আর 5 আছে, আর এক্স আমাকে নির্ণয় করতে বলা হয়েছে, তাই জন্য এক্স মানে আমি এক্সই লিখে দিলাম, ডান দিকে আছে আমার 0। তাহলে এবার এই দুটো আগে যোগ করে নেবো, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, এই ক্ষেত্রে 2 আর এটা যোগ করলে হয় 1, 4 আর এটা যোগ করলে হয় 2, যোগ করাও কি আমার শেখাতে হবে, -2 + 3 করলে 1 হয়, 4 - 2 করলে পরে কত হয় 2 হয়, বোঝা গেছে নিশ্চয়ই। 6 আর 1 যোগ করলে 7 হয়, 8 আর 5 যোগ করলে হয় 13, লিখে নিলাম এটা। এই দুটোর কাজ হয়ে গেছে, তারপরে এই প্লাস আর এই যে এক্স ইজ ইকুয়াল টু ডান দিকে আমার 0 আছে। তাহলে দেখো এক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু তো লিখতেই পারি, এই পুরো বক্স ধরে ওই দিকে চলে গেছে, তাহলে এই জায়গায় কেমন, এটাকে মনে করো এ প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0 বলেছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু -a লেখা যায়। তাহলে এই জায়গায় আমরা কি করব, মাইনাস এই বক্সটা 1 2 7 আর কত আছে 13, এবার মাইনাস জিনিসটা ভিতরে ঢুকিয়ে দাও, মাইনাস জিনিসটা ভিতরে ঢোকানো মানে সব কটার সঙ্গে গুণ করতে হবে, তাহলে -1 -2 -7 -13, তাহলে এই হয়ে গেছে আমার অ্যান্সার, এটা মানেই হচ্ছে আমার এক্স।
তাহলে আমরা দুই দাগের অঙ্কটাও করে দেখানোর চেষ্টা করেছি। কি করেছি, প্রথম রিলেশনটা লিখেছি, 2 এর মান লিখেছি, বির মান লিখেছি, এই দুটো যোগ করে এই যে লিখেছি প্লাস এক্স এই যে লিখেছি। এক্স মানে এই পুরো জিনিসটা সমান সমানের এই দিকে চলে আসবে। এই দিকে আসার জন্য কি হবে, এই যে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। মনে করো ম্যাট্রিক্সটা মানে হচ্ছে এ, এই প্লাসটা এই যে, আর এই এক্সটা মনে করো এই যে, তাহলে এক্স ইকুয়াল টু এ ওই দিকে গেলে মাইনাসে লেখা যায়, তাই ম্যাট্রিক্সটা এই দিকে এলো জন্য মাইনাসে লেখা গেল। অ্যালজেব্রার ভাই একই জিনিস একইভাবে হয়েছে, তাই মাইনাস এটা লিখেছি, মাইনাস ভেতরে ঢোকানোর জন্য কি করেছি, প্রতিটা জিনিসের সঙ্গে মাইনাস আমি তুলনা করেছি। তাহলে এই হলো আমার দুই দাগের অঙ্কটি। চলো এবার আমরা তার পরের অঙ্কটা দেখব। দেখো 3 দাগের 1 দাগের অঙ্কটিতে আমাদের কি বলেছে, 3 দাগের 1 দাগে বলেছে এ প্লাস বি মানে এইটা, এ মাইনাস বি মানে এইটা। তাহলে তোমাকে নির্ণয় করতে হবে এ আর বি এর মান। খুবই সহজ অঙ্ক, দেখে শুধু আমাদের ভয় লাগে যে এ ম্যাট্রিক্স বলে দেওয়া নেই, শুধুমাত্র এ প্লাস বি এইটা বলে দেওয়া আছে, এ মাইনাস বি এইটা বলে দেওয়া আছে, সেখান থেকে তোমাকে এ আর বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। বীজগণিত রে ভাই, কি মনে করো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু যদি 2 হয়, আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে আমি এই জায়গা থেকে এক্স আর ওয়াই এর মান বের করতে পারবো না? কি করতে হবে, অপনয়ন পদ্ধতি অবলম্বন করতে হবে। 1 নং আর 2 নং যোগ করে পাই, তাহলে যোগ করলাম, এখান থেকে 2x এটা কেটে গেল, ইজ ইকুয়াল টু পাবো কত আমি 5, সেখান থেকে x ইজ ইকুয়াল টু 5/2। তাহলে সেম কাজ এর উপরে অ্যাপ্লাই করবো আমি। দেখো এই জিনিসটাই যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কেমন দেখতেছে, ভয়ঙ্কর না অভয়ঙ্কর জিনিস সেটা আমার দরকার নেই, এক্স প্লাস ওয়াইয়ের মান বলে দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াইয়ের মান বলে দেওয়া আছে, মানে ওদের মধ্যে অপনয়ন পদ্ধতি আমি অবশ্যই অবলম্বন করতে পারি। আর অপনয়ন পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই এ আর বি এর মান আমি বের করে নেব। তাহলে কি করব আমি, এটাকে যদি আমি ধরে নিলাম, মনে করো না এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, ঠিক আছে, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমি এই জায়গায় কী লিখবো, 1 যোগ 2 করে পাই। কী লিখবো কথাটা, যে 1 যোগ 2 করে পাই। নিশ্চয়ই যোগ করা তোমরা জানো, যোগ করা মানে এলএইচএস এর সঙ্গে এলএইচএস যোগ করতে হয়, আরএইচএস এর সঙ্গে আরএইচএস যোগ করতে হয়, অর্থাৎ বাঁ দিকের সঙ্গে বাঁ দিক যোগ করবো, ডান দিকের সঙ্গে ডান দিক যোগ করবো। তাহলে এইটা আর এইটা যদি আমি যোগ করি, মনে মনে তুমি ভাবো, দরকার হলে কোনো এক জায়গায় রাফে বসিয়ে দাও, এ প্লাস বি আছে, প্লাস এ আছে, মাইনাস বি আছে, তাহলে এই দুটো কেটে যায়, মানে 2a হয়। এগুলো কিন্তু তোমাকে রাফে করতে হবে, তুমি এই জায়গায় লিখবে না। এই জায়গায় তাহলে আমি এইটা আর এটা যোগ করলে কি হয়, 2a হয়, লিখে নিলাম 2a ইজ ইকুয়াল টু, ডান দিকে আমি কি করব, এইটা আর এইটা যোগ করেছে যেন ডান দিক আমরা যোগ করে একবারে লিখব। দেখো 1 সঙ্গে -1 যোগ করলে 0 হয়, 5 সঙ্গে -1 যোগ করলে 4 হয়, 10 সঙ্গে -4 যোগ করলে 6 হয়, তারপরে 5 সঙ্গে 1 যোগ করলে কত হয় 6, 9 সঙ্গে 1 যোগ করলে হয় 10, 8 সঙ্গে 6 যোগ করলে হয় 14। তাহলে 2 এর মান আমি পেয়ে গেলাম, সেখান থেকে এর মান বের করতে পারবো না। একটু আগে একটা অঙ্ক আমার 2x এর মান বেরিয়েছিল, সেখান থেকে x এর মান বের করেছিলাম কি করে, 2 ওইদিকে পাঠিয়ে দিয়েছিলাম, ভাগ করেছিলাম, সেম প্রসিডিউর এখানেও করব। তাহলে এখান থেকে a ইজ ইকুয়াল টু 2 ওইদিকে গেলে কি হবে, 2 ওইদিকে গেলে 1/2, অর্থাৎ এখানে ভাগ হয়ে যাবে। তাহলে 0-কে 2 দিয়ে ভাগ করলে 0 হয়, 4-কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 6-কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, 6-কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, 10-কে 2 দিয়ে ভাগ করলে 5, 14-কে 2 দিয়ে ভাগ করলে 7। কি করেছি এখানে আমি, 2 ওইদিকে পাঠিয়ে দিয়েছি, 2 এদিকে গুণ ছিল, ওইদিকে গেলে হয় ভাগ করলে পরে ভিতরের প্রতিটা সংখ্যার সঙ্গে তোমাকে ভাগ করতে হবে, সেই জন্য প্রতিটা সংখ্যার সঙ্গে আমি ভাগ করে দিয়েছি। তাহলে এটা হয়ে গেছে আমার অ্যান্সার, এর মান পেয়ে গেছি। এবার এর মান এই রিলেশনে যদি আমি বসিয়ে দিই, তাহলে বি এর মান পাবো না আমি, এর মান এই রিলেশনে আমি বসিয়ে দিয়েছি মনে করো এই জায়গায়। এই দিকটাতে আমি করছি, দেখো এর মান এই রিলেশনে মনে করো আমি বসিয়ে দিয়েছি, এ মানে কত পেয়েছি আমি, এ মানে পেয়েছি 0 2 3 3 5 7 প্লাস বি ইজ ইকুয়াল টু আমার কি বলে দেওয়া আছে, ইজ ইকুয়াল টু আমার বলে দেওয়া আছে 1 5 10, আর এখানে কত আছে 5 9, আর আছে হচ্ছে 8, এটাই তো আছে। তাহলে এখান থেকে কি বি এর মান আমি নির্ণয় করতে পারবো না? যদি আমার করে দিতে হয় তাহলে আমার লজ্জা লাগা দরকার। দেখো এই জায়গায় কি আছে, বি ইজ ইকুয়াল টু, মানে আমার লজ্জা লাগবে কিন্তু যদি এটা আমার করে দিতে হয়। বি ইজ ইকুয়াল টু কত আছে, এই জিনিসটা আমি ওই দিকে নিয়ে যাব, তাহলে এই জায়গায় এটা আছে যোগ, ওই দিকে গেলে হয়ে যাবে বিয়োগ। তাহলে এখানে কত আছে 1 5, আগে ডান দিকে যে সংখ্যাটা আছে সেটা লিখে নিতে হয়, 1 5 10, তারপর এখানে আছে 5 9 8 লিখে নিলাম। এই সংখ্যাটা ওই দিকে আমি পাঠাতে চাই, তাই জন্য বিয়োগ অফ এই জিনিসটা লিখবো 0 2 3 3 5 7, এই যে লিখে নিলাম। কি করেছি, বির মান বের করতে চাই, তাই বি রেখে দিলাম, এইটাকে আমি ওই দিকে পাঠিয়ে দিলাম, এইটা এইদিকে যোগ ছিল, ওইদিকে গিয়ে বিয়োগ হয়ে গেছে। এবার কি এটাও আমার করে দিতে হবে, এখান থেকে বি মানে কত পাওয়া যায়, তাহলে আমার সত্যই লজ্জা লাগবে কিন্তু। 1 বিয়োগ 0 1,
5 বিয়োগ 2 3, 10 বিয়োগ 3 কত হয় 7, 5 বিয়োগ 3 করলে হয় 2, 9 বিয়োগ 5 করলে হয় 4, 8 বিয়োগ 7 করলে হয় 1। তাহলে এই হয়ে গেছে বি এর মান। এ আর বি আমি বের করে দেখিয়েছি তো। তাহলে এই জিনিসটা আমরা কি করলাম, দুটো ইকুয়েশন বলে দেওয়া ছিল, তার মধ্যে আমি অপনয়ন করলাম। মনে করে নাও যে আমার এই জায়গা আছে এ আর এই জায়গা আছে মনে করো 2, এটা বলে দেওয়া আছে। তাহলে আমি কিভাবে এর মানটা বের করতাম? সিম্পল জিনিস ভাই, অত কঠিন করে কেন ভাববো? অঙ্ক মানে সহজ জিনিস। এই জায়গা বলে দেওয়া আছে 2a + b = রামশ্যাম যদু মধু, এরকম লিখে দেওয়া আছে ভ্যালু। এটা তো একটা ভ্যালু বলে দেওয়া আছে। আর পরেরটাই কি বলে দেওয়া আছে, a - 2b = এই জায়গায় একটা ভ্যালু বলে দেওয়া আছে। তাহলে অপনয়ন ছোটোবেলা শিখেছিলাম যে কোনো একটা চলের সহগকে সমান করতে হয়। তাহলে আমি মনে করো এর সহগ সমান করতে চাই, তাহলে এই সমীকরণকে এর সহগ দিয়ে গুণ করবো আর নিচেরটাকে উপরের সহগ দিয়ে গুণ করব। তাহলে এই এর সহগ আছে হচ্ছে 1, উপরেরটাকে আমি 1 দিয়ে গুণ করলাম, উপরেরটাই কত আছে 2, তাহলে নিচেরটাকে আমি 2 দিয়ে গুণ করব। গুণ করতে তো জানি নাকি? তাহলে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে, আর 2 দিয়ে গুণ করলে সবার সঙ্গে 2 গুণ হয়ে যাবে। তারপরে সেই এবার বিয়োগ করে দেবো। অপনয়ন পদ্ধতি যেমন শিখেছিলাম এই জায়গায় সেম কাজ করব। ওই জায়গাও অপনয়ন যেমন ছিল এই জায়গাও অপনয়ন তেমন আছে, একদম হুবহু ওই জায়গায় যা অ্যালজেব্রা ছিল এই জায়গাও সেম অ্যালজেব্রা আছে, সেম বীজগণিত আছে। শুধু আমার এখানে বাক্স সংখ্যা আছে, ওখানে সিঙ্গেল সংখ্যা ছিল, এখানে বাক্স সংখ্যা থাকবে। এছাড়া আর কোনো পার্থক্য নেই ওর মধ্যে আর এর মধ্যে। তাহলে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। চলো 2 দাগের অঙ্কটা এবার আমরা দেখব। দেখো 2 দাগের অঙ্কটিতে কি আছে আমাদের, a - 2b = সামথিং আর a - 3b = সামথিং বলে দেওয়া আছে। সেখান থেকে তোমাকে a আর b এর মান নির্ণয় করতে হবে। তাহলে কি করব, সিম্পলি অপনয়ন করব। আমি ধরে নিলাম এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন আর এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, এটা আমি ধরে নিয়েছি। ধরে নিলে এবার দেখো একটা জিনিস এখানে দেখে তোমাকে বোঝা শিখতে হবে। এবার যদি আমি এইটার থেকে এটা বিয়োগ করে দিই তাহলে এ কেটে যাবে, বিয়োগ করে দিই তাহলে এ আমার কেটে যাবে তো। কেটে গেলে শুধুমাত্র বি জাতীয় একটা রাশি থাকবে এইদিকে, ডান দিকে একটা ম্যাট্রিক্স থাকবে। তাহলে ইজিলি আমি বি এর মান নির্ণয় করতে পারবো। তাহলে আমি এখানে কি করব, 1 বিয়োগ 2 করে পাই, অর্থাৎ ইকুয়েশন 1 থেকে 2 বিয়োগ করে পাই, লিখলাম এটা। তাহলে 1 থেকে 2 আমি এখন বিয়োগ করার চেষ্টা করব। 1 থেকে 2 বিয়োগ করছি, তাহলে a বিয়োগ 2b, এই যে 1 বিয়োগ 2 a - 3b। তাহলে ডান দিকেও আমি সেম কাজ করব, ডান দিকে -7 আছে, 4 আছে আর 8 আছে, বিয়োগ করলাম। এই না -11 আর 9 আছে, 4 আছে আর -13 আছে, লিখে নিলাম। এবার দেখো এই জায়গায় যদি আমি বিয়োগ করি তাহলে দ্রুত ক্যালকুলেশন করতে হবে। ক্লাস 12-এ উঠে গেছো, আর কত ভেঙে দেখাবো আমি। এটার থেকে এটা বিয়োগ করলে কত থাকে, এখান থেকে এখানে বিয়োগ করলে থাকে শুধুমাত্র বি। আর শুধুমাত্র ভয় লাগে মাঝে মধ্যে আমার, যে আমি যে জিনিসগুলো বলছি এটা তোমরা বুঝতে পারছো কি না। কেন দেখো এই জায়গায় যদি আমি এইটা ভেঙে দিই কত পাওয়া যাবে, a - 2b -a আর মাইনাসে প্লাস হয়ে যায় 3b। তাহলে এই দেখো এ আমার কেটে গেল, এই দুটো বিয়োগ করলে -2b + 3b করলে কত হয়, শুধুমাত্র বি তো হয়। সেই জিনিসটাই আমি লিখেছি। তুমি এখন ক্লাস 12-এ উঠে গেছো, অত ভেঙে লেখার জন্য তুমি টাইম পাবে না ভাই, তোমাকে দ্রুত করা শিখতে হবে। তাহলে এখানে আমি পাবো বি, এইগুলো তুমি দরকার রাফে করবে। তাহলে = ডান দিকে কি আছে, এইটা থেকে এটা বিয়োগ করতে বলা হচ্ছে। বিয়োগে যদি প্রবলেম হয়, আমি বারবার বলছি, বিয়োগ করতে যদি প্রবলেম হয় এটাকে যোগ ভেবে নাও, বিয়োগটা ভিতরে ঢুকিয়ে দাও। তাহলে এই সব জায়গায় বিয়োগ যদি আমি তুলনা করি এইটা হয়ে যাবে। তখন আমি কি করব, এইটার সঙ্গে এটা যোগ করা আমার ইজি, বিয়োগের থেকে যোগ করা খুব সহজ জিনিস। তাহলে -7 আর এখানে আছে 11, তাহলে 4 হয়। 7 আর -9 করলে পরে -2 হয়, 4 বিয়োগ করলে 0 হয়, 8 আর 13 যোগ করলে 21 হয়। তাহলে আমি বি এর মান পেয়ে গেছি খুব ইজিলি। বি এর মান কোথায় বসাবো, এইটাই অথবা এইটাই, যেটাই তোমার বসাতে ইচ্ছা হয় তুমি সেটাই বসাও, তাহলে ইজিলি তুমি এর মান পেয়ে যাবে। তাহলে সেই জিনিসটা আমি এই জায়গায় একটু করার চেষ্টা করব। দেখো এই ইকুয়েশনটা আমি 1 নম্বর ইকুয়েশনে বি এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে বি এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে বি এর মান যদি বসাই তাহলে আমি a - 2b আছে, তো তাহলে -2 একবারে বি এর সঙ্গে গুণ করে লিখবো। তাহলে এই জায়গা প্লাস -2 এর সঙ্গে গুণ করলে -8, এখানে গুণ করলে 4, এখানে গুণ করলে 0 আর এখানে গুণ করলে হচ্ছে -42। আমি কি করেছি, এই ইকুয়েশনে a আর এই জায়গায় আছে -2টা একবারে বি এর সঙ্গে গুণ করে এই যে লিখেছি। = ডান দিকে কত আছে আমার, ডান দিকে আছে হচ্ছে -7, 4 আর -8, এটা আছে। এবার এর মান তুমি কি বের করতে পারবে না?
এর মান ইজিলি তুমি বের করতে পারবে। কীভাবে বের করবে? a ইজুকাল টু এইটা বিয়োগ এইটা, কারণ এইটা আমি ডান দিকে যখন নিয়ে যাবো এখানে আছে যোগ, ওই দিকে নিয়ে গেলে হয়ে যাবে আমার বিয়োগ। এইখানে কেন যোগ চিহ্ন হয়েছে? কারণ -2 দিয়েই ভিতরে আমি গুণ করে দিয়েছি, সেই জন্য ওখানে থাকে প্লাস, মাইনাস চিহ্নটা একবারে ভিতরে দিয়ে দিয়েছি, মাইনাস চলে গেছে, সেই জন্য এটা হলো প্লাস। আর এবার আমরা ইজিলি এটা এর থেকে এ বের করতে পারবো। কীভাবে বের করবো? যে a ইজুকাল টু এইটা বিয়োগ এইটা করবো, সেটা তোমরা বাড়ি বসে করে নেবে, আমি আর করবো না। অত করলে পরে আমার 5 ঘন্টা হয়ে যাবে এক একটা এপিসোড। তাহলে পরে এবার তোমরা বাকি এখান থেকে বাকি কাজটা এ বের করে নাও, এটুকু তোমাদের হোম টাস্ক। ওকে, চলো পরের অঙ্কটা আমরা দেখবো। 3 দাগের কোশ্চেনে কি বলেছে? 2a + b = সামথিং, a + 2b = সামথিং। তাহলে সেখান থেকে তোমাকে a আর b এর মান নির্ণয় করতে হবে। তাহলে খুব সহজ কথা ভাই, এটাকে আমি অপনয়ন করে দেবো। ডান দিকে কি হলো সেটা নিয়ে কখনোই ভাববে না, ডান দিকে তো সংখ্যা আছে, সংখ্যায় যোগ বিয়োগ করা খুবই সহজ। আমার শুধু বাঁ দিকেরটা দেখবো, আমি বাঁ দিকে আমি অপনয়ন করব। তাহলে আমি এই জায়গায় এর সহগ আছে 2, এর সহগ আছে 1, তাহলে এটাকে আমি 1 দ্বারা গুণ করব আর এটাকে আমি 2 দ্বারা গুণ করব। অপনয়ন পদ্ধতি ছোটোবেলায় 7-এ শিখেছো নিশ্চয়ই, সেই কাজটাই করব। তাহলে এটাকে যদি আমি 1 নম্বর ইকুয়েশান ধরি, তাহলে 1কে আমি 1 দ্বারাই গুণ করব, আর এটাকে যদি আমি 2 নম্বর ইকুয়েশান ধরি, একে আমি 2 দ্বারা গুণ করব। তাহলে গুণ করে আমি কি করব? এই জায়গা সেটা লেখার চেষ্টা করব। তাহলে আমি লিখছি এই জায়গা দিয়ে ছোটো ছোটো করে, ডান দিকে ওই দিকে আবার আমি অ্যান্সার লিখবো। তাহলে এই সাইডে আমি শুধু লিখছি, এটাকে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে। 2a + b = কত হবে আমার? 1 2 3 -1 -2 -3 4 2 আর 3 হবে। আর এটাকে 2 দ্বারা গুণ করলে 2a হবে, আর এখানে হবে হচ্ছে 4b, আর এখানে 2 দ্বারা গুণ করা মানে ভিতরের প্রতিটা সংখ্যাকে আমার 2 দ্বারা গুণ করতে হবে কিন্তু। তাহলে এই ক্ষেত্রে আমি কত পাবো? 0। 2 দিয়ে গুণ করলে 4, 2 দিয়ে গুণ করলে 6, 2 দিয়ে গুণ করলে 8, 2 দিয়ে গুণ করলে 2, আর এখানে 14, 2 দিয়ে গুণ করলে 2 2, আর এখানে হবে 10। এবার এখানে কি করব? এই দেখো এই জিনিসটা সেম হয়ে গেছে। তাহলে এই জায়গায় আমি কি করব? যে এইটার থেকে এইটা বিয়োগ করে দেবো, অন্য কথা এইটার থেকে এটা আমরা বিয়োগ করে দেবো, তাই তো? তাহলে বিয়োগ করে দিলে যেটা পাবো, তাহলে আমি এই জায়গা কি করব? এই জায়গা আমরা অ্যান্সারটা লেখার চেষ্টা করছি, -2 করে পাই। তাহলে 1 থেকে 2 বিয়োগ করার চেষ্টা করছি আমি। তাহলে এইটার থেকে এইটা বিয়োগ করছি যখন, মনে মনে তুমি এটা রাফ করে নেবে। বিয়োগ করলে দেখো এটা কেটে যাচ্ছে, কেটে গেলে এখানে কত পড়ে থাকছে? -3b। তাহলে আমি এই জায়গায় শুধুমাত্র সেটাই লিখবো, -3b = ডান দিকে কি করব? এইটার থেকে এটাও তোমাকে বিয়োগ করতে হতো। কেমনভাবে? সেই ছোটোবেলায় যেমন অপনয়ন শিখেছিলাম, কি করলাম? এই জায়গায় একটা লম্বা দাগ দিতাম এরকম, তারপরে এই জায়গায় চিহ্নের পরিবর্তন ঘটিয়ে দিতাম। এর আগে প্লাস আসার জন্য এটাকে আমি মাইনাস করে দিলাম। তাহলে এটা কেটে গেল। b থেকে -4b করলে -3b থাকে, তাই তো? সেই জন্য আমি -3b লিখেছি। তাহলে ডান দিকে এইটা থেকে এটা বিয়োগ করে আমাকে লিখতে হবে। তাহলে বিয়োগ করে আমি লিখবো, একবারে লিখবো, তোমরা সেটা ভালো করে ফলো করার চেষ্টা করবে কিন্তু, খুব মন দিয়ে দেখবে। আমি একবারে অ্যান্সারটা লেখার চেষ্টা করছি। দেখো 1 বিয়োগ 0 করলে কত হয়? কত হয় বলো জলদি? 1 হয়। 2 বিয়োগ 4 করলে, বিয়োগ সবার সঙ্গে করব, বারবার একই কথা বলছি, বিয়োগটা আমি সবার সঙ্গে করব। 2 বিয়োগ 4 করলে হয় -2। 3 বিয়োগ 6 করলে হয় -3। তারপরে -1 বিয়োগ 8 করলে -9। -2 বিয়োগ -2 তাহলে -4। -3 বিয়োগ -14 তাহলে -17। তারপরে কত আছে? 4 বিয়োগ 2 করলে পরে হয় হচ্ছে 2 বিয়োগ 2 করলে হয় হচ্ছে 0। 3 বিয়োগ 10 করলে হয় -7। তাহলে আমি কত পেয়েছি? -3b = এইটা। তাহলে b = কত হবে? b হবে -3 দিয়ে সবাইকে ভাগ করে দাও। -3 ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে -3 দিয়ে সবাইকে ভাগ করে দাও। তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি? দেখো এটাকে -3 দিয়ে ভাগ করলে -1/3, এটাকে -3 দিয়ে ভাগ করলে শুধুমাত্র 2/3, মাইনাস মাইনাস কেটে যাবে 2/3। এটাকে -3 দিয়ে ভাগ করলে 1 হয়, এটাকে -3 দিয়ে ভাগ করলে 3 হয়, এটাকে -3 দিয়ে ভাগ করলে 4/3 হয়, এটাকে -3 দিয়ে ভাগ করলে 17/3 হয়, এটাকে -3 দিয়ে ভাগ করলে -2/3 হয়, -3 দিয়ে ভাগ করলে 0 হয়, -3 দিয়ে ভাগ করলে 7/3 হয়। তাহলে এই হয়ে গেছে আমার বি এর মান। বি এর মান পেয়ে গেছি তো। এবার তুমি কি করবে? বি এর মান এই সমীকরণে বসাবে। এই সমীকরণে বসালে ইজিলি তুমি এর মান পেয়ে যাবে। পারবে তো এইটুকু করতে? ভরসা করা যেতে পারে নাকি? অবশ্যই করা যেতে পারে, তোমাদের মধ্যেও তো কনফিডেন্ট এসে গেছে, তাই না? তাহলে আমি এই যে বি এর মান পেয়ে গেছি, বি এর মান এই জায়গা বসাবো, বসিয়ে তারপর আমি কি করব? এর মান নির্ণয় করব। অথবা বি এর মান আমি এই জায়গা বসাবো, বসিয়ে এর মান নির্ণয় করব। যেখানে খুশি তুমি বসাও, বসিয়ে এর মান নির্ণয় করো। এইটুকু তোমরা বাড়ি করে নাও। চলো আমরা সামনের দিকে এবার এগোবো।
দেখো 4 দাগের 1 দাগের কোশ্চেনে এ এটা বি এটা সি এটা বলে দেওয়া আছে এবং বলেছে 2a + 5b = যদি সি হয় তাহলে তুমি এই ছোট এ আর এই ছোট বি এর মান নির্ণয় করে দেখাও। লাল কালি দিয়ে এটা আমি লিখছি, ছোট এ আর ছোট বি এর মান তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই যে রিলেশনগুলো বলে দেওয়া থাকে, আরে ভাই একটা সমীকরণ যদি বলে দেওয়া থাকে, ছোটোবেলার থেকে আমার একটাই কথা, যদি কোনো জায়গায় একটা সমীকরণ বলে দেওয়া আসে মানে আমাকে যে মান বের করতে দাও না কোনো, আমি সেটা বের করতে পারবো। কী করবো, জাস্ট সমীকরণে সব কিছু বসিয়ে দেবো, ডান দিক বাদিক গুণ ভাগ যোগ বিয়োগ করে অবশ্যই বের করে নেবো। সেম কাজ এই জায়গাও করবো আমরা। তাহলে এই জায়গায় কী লেখা আছে, 2a + 5b, সেই একই কথা বলেছি, 2a 2 গুণ করে একবারে বসাবো কিন্তু এই জায়গায়। তাহলে 2 যদি গুণ করি এই জায়গায়, তাহলে এই জায়গায় 6 হয়, 2 এই জায়গায় গুণ করলে 10 হয়, 2 এই জায়গায় গুণ করলে 4 হয়, 2 এই জায়গায় গুণ করলে 2a হয়। তাহলে এই যে আমি পেয়ে গেছি কত, 2a পেয়ে গেলাম, এই 2a পেয়েছি। ঠিক আছে, 2a + 5b, তাহলে 5 এর সঙ্গে গুণ করে একবারে বসাবো, তাহলে এই জায়গায় 20, 5 এর সঙ্গে গুণ করলে 5b, 5 এর সঙ্গে গুণ করলে হয় 10, 5 এর সঙ্গে গুণ করলে 45 হলো। = আমার সি বলে দেওয়া আছে, সি মানে কত আছে, 26a 14 আর 45 এটা বলে দেওয়া আছে, এটাই তো বলে দেওয়া আছে। মনে করো ডান দিকের কোনো কিছু তোমাকে বলেই দেওয়া নেই, তাহলে বাঁ দিকে এই দুটো কেমন রিলেশনে আছে, যোগ বিয়োগ রিলেশনে আছে। তাহলে আমি এই দুটো যোগ বিয়োগ করবো, 6 আর 20 যোগ করলে হয় 26, 10 আর এটা যোগ করলে 10 + 5b হয়, 10 আর 5b যোগ করলে 10 + 5b হয়, 4 আর 10 যোগ করলে 14 হয়, 2a + 45 যোগ করলে কি হয়, 45 + 2a, এটাই তো হয়। এইটা আমি বাঁদিকের সমস্ত কিছু হিসাব করে পেয়েছি। তাহলে ডান দিকে আমার কি লেখা আছে, ডান দিকে আছে 26a 14 আর 45। এইবার একটা কথা, যেটা আমি থিওরি ক্লাসে সমস্ত কিছু আলোচনা করেছিলাম, এর থিওরিটা অবশ্যই 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 দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। সেই থিওরি ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্স = যদি আরেকটা ম্যাট্রিক্স বলে দেওয়া থাকে, তাহলে ওই ম্যাট্রিক্সে যে পজিশনে যে সংখ্যা আছে সেটা সমান হতেই হবে, না হলে কখনোই সেটা সমান হতে পারে না। অর্থাৎ এই পজিশনে কত আছে, এ সমান এই জিনিসটা আমি লিখতে পারি। এই দেখো এখানে আছে 26, এই দেখো এখানেও 26 আছে, এই দেখো এখানে আছে 14, এখানেও দেখো 14 আছে, আর এই জায়গায় কত আছে 45 = এটা হবে, আর a = এটা হবে। বোঝা গেছে, কারণ 26 = 26, 14 = 14, তাহলে এই পজিশন = এই পজিশন, নিচের পজিশন = নিচের পজিশন। তাহলে এখান থেকে আমি দুটো রিলেশন কি পাচ্ছি, এই জিনিসটা এক 10 + 5b = আমি লিখতে পারি a, আর এক এই জিনিসটা সেটা কত আছে 45 + 2a = 45। তাহলে এইখান থেকে লেখা যায় 2a = 0, 45 ওইদিকে গেলে বিয়োগ হবে, আর বিয়োগ হলে কেটে যাবে ওরা, তাহলে এখান থেকে a = আমি 0 বলতে পারি তো ইজিলি। এবার এর মান যদি এই জায়গায় আমি বসিয়ে দিই, তাহলে এখান থেকে লেখা যায় 10 + 5b = 0, 10 ওইদিকে নিয়ে যাও, তাহলে 5b = -10, আর b = কত লেখা যাবে, -2। তাহলে এই হয়ে গেছে আমার অ্যান্সার, বি এর মান, আর এর মান আমার বেরিয়ে গেছে। খুবই সহজ জিনিস একদমই। কি করেছি আমি, যে রিলেশনটা বলে দেওয়া আছে সেই রিলেশনটা জাস্ট আমি লিখেছি, লেখার পর আমি এই দুটো যোগ করে এই যে লিখেছি, আর ডান দিকেরটা ডান দিকে রেখে দিয়েছি। এবার আমি দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স সমান আমাদের এসে গেছে। এসে গেলে পরে কি হবে, ওর যে পজিশনে যে সংখ্যা আছে সেগুলো সমান হতে হবে, সেই জন্য আমি সমান লিখে দিয়েছি, সেখান থেকে আননোন পার্সনগুলো এসে গেছে। খুবই সহজ জিনিস, কোনো কঠিন ব্যাপার নেই অঙ্কে, জাস্ট সবসময় যেন খুঁজতে হয় একটা ইকুয়েশন কোথায় আছে, ইকুয়েশন থাকা মানে আমার সলিউশন আছে। বোঝা গেছে, চলো আমরা সামনের দিকে এবার এগোবো। দেখো 4 দাগের 2 দাগে কি বলেছে, যে কোনো একটা ম্যাট্রিক্সে 18টি পদ আছে, তাহলে সম্ভাব্য ক্রম কত হবে, এটা হচ্ছে আমার কোশ্চেন। 18টি কি আছে, পদ আছে, তাই তো। পদ অর্থাৎ ভিতরের সংখ্যাগুলোকে পদ বা এলিমেন্ট বলা হয়। কোনো একটা ম্যাট্রিক্সে 18খানা জিনিস আছে, এরকম 18খানা জিনিস আছে মোট, তাহলে তার ক্রম কত হবে, অর্থাৎ কতগুলো রো আছে আর কতগুলো অর্ডার আছে, এরকম জিনিসটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে পরে খেয়াল করো, মনে করো আমরা ছোটোবেলায় যেমন সারি দিয়ে অঙ্ক করতাম, যে একটা সারিতে আমার 11টা নারকেল গাছ আছে, ভালো করে কথাটা শুনবে, একটা সারিতে 11টা নারকেল গাছ আছে। এরকম যদি আমার 9টা সারি থাকে, তাহলে মোট কতগুলো আমার নারকেল গাছ আছে, তখন আমরা কি করতাম, 11 × 9 করে আমরা বলতাম যে 99টি নারকেল গাছ আছে। ওই জায়গারই চিত্র এই জায়গা তুলে দেওয়া হয়েছে ভাই। কি, এই যে একটা সারিতে 3টে এলিমেন্ট আছে, এরকম যদি 3খানা সারি থাকে আমার, তাহলে কটা এলিমেন্ট থাকবে, একটা সারিতে 3টে এলিমেন্ট আছে। এরকম যদি 3টে সারি থাকে, তাহলে 3 × 3 অর্থাৎ 9টা এলিমেন্ট থাকবে আমার, ছোটোবেলায় যে জিনিসটা আমরা শিখেছিলাম। তাহলে এই জায়গা বলেছে কোনো একটা ম্যাট্রিক্সের ভেতরে আমার কি আছে, 18খানা এলিমেন্ট আছে, মোট কটা আছে, 18টা।
তাহলে প্রথম কথা, এর কিছু রো হবে আর কিছু কলাম হবে। এই রো আর কলাম সংখ্যা কত কত হতে পারে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। 1 নম্বর যে শর্তটা হতে পারে, আমি একটু মুছে দিয়ে লিখবো। 1 নম্বর যে শর্তটা হতে পারে দেখো সেটা, বা সব থেকে সহজ ভাষায় যদি আমি বলি, 18কে তুমি কি করবে, উৎপাদকে বিশ্লেষণ করবে। 18কে বা 18-র উৎপাদকগুলো বের করার চেষ্টা করো তুমি। 18কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়। 18কে আমার কী কী দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, আর কি লেখা যায়? 9 দিয়ে ভাগ করা যায়, আর 18কে 18 দিয়ে ভাগ করা যায়। এর মধ্যে কোন কোন সংখ্যা গুণ করলে 18 হচ্ছে সেটা আলাদা করো। 1 গুণ 18 করলে তোমার কি হয়? 18 হয়। 2 গুণ কত? 9 করলে কত হবে? 18 হবে। 3 গুণ 6 করলে হবে আমার 18। এই 3 ভাবে আমি 18 পেতে পারি, তাই তো? এবার দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, মনে করে নাও কোনো একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের একখানা মাত্র রো রেখেছি আমি। তাহলে আমার এই জায়গা 18খানা এলিমেন্ট যদি আমি রাখি, তাহলে পরে কি বললাম কথাটা, কোনো একটা ম্যাট্রিক্সের আমি একখানা রো রেখেছি, রো নাম্বার হচ্ছে 1। তাহলে আমি যদি এরকম 18খানা এলিমেন্ট এই জায়গায় রেখে দিই, তাহলে সেটাই সেই ম্যাট্রিক্সের মধ্যেও তো 18টা এলিমেন্ট থাকছে। ওই ম্যাট্রিক্সের মধ্যে কটা এলিমেন্ট থাকছে? 18টাই। একটাই মাত্র রো আছে, আর ওই রো এর উপরই আমি 18খানা এলিমেন্ট সাজিয়ে দিলাম, যেটাকে বলা হয় রো ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের মধ্যেও 18টা এলিমেন্ট থাকছে। তাহলে এর ক্রম কত হচ্ছে? এর ক্রম হবে 1/18, মানে একটা রো আর 18খানা কলাম আছে আমার। এবার এটাকে এরকম কাত করে দাও। কাত করে দিলে কি হবে? কাত করে দিলে হবে আমার একখানা কলাম, কিন্তু এইদিকে আমার রো দেখো আমি 18খানা রাখতে চাইছি। কেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই, নাহলে তোমাদের নিয়ে আমার ভয় লাগে আর কি। উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। এই জায়গায় মনে করো আমি একটা ম্যাট্রিক্স লিখতে চাইছি, 1 থেকে 18 সংখ্যা নিয়ে একটা ম্যাট্রিক্স লিখতে চাইছি। 1 2 3 4 5 ডট 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 করে করে 16 17 18। তাহলে এই জায়গায় কতগুলো এলিমেন্ট আছে? 18খানা এলিমেন্ট আছে। দেখো এর সারি সংখ্যা কত? 1 2 3, সারি এইভাবে কোনো কিন্তু 4 5 করে করে 18খানা সারি পেলাম। আর এর কলাম কটা আছে? একটাই মাত্র কলাম আছে। তাহলে এর অর্ডার কত হবে? এর অর্ডার প্রথম রো সংখ্যা লিখতে হয়, রো আছে 18, কলাম আছে 1। তাহলে ম্যাট্রিক্সটাকে আমি দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারলাম। একটা হচ্ছে 1/18, অর্থাৎ 1 × 18, আরেকটা কি করতে পেরেছি? 18 × 1। তাহলে এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এইটা দিয়ে আমি কি সিদ্ধান্ত নিতে পারি। এটাতে আমি সিদ্ধান্ত নিতে পারি যে আমি মনে করে নাও দুটো মাত্র রো রেখেছি, এই যে দুটো মাত্র রো রেখেছি, এই রোতে 9টা জিনিস রাখবো আর এই রোতেও আমি 9টা জিনিস রাখবো। তাহলে মোট কটা হবে? 18টা। তাহলে এই যে দুটো রো আর 9টা আমার কলাম, তাহলে কি হলো? 2/9। আবার এটাকে উল্টে যদি আমি দিই, এই যে লজিকটা বুঝিয়েছিলাম, সেটা কত হবে? 9/2 হয়ে যাবে সেই ক্ষেত্রে। দেখো এটা ছিল 1/18, উল্টে গিয়ে হয়ে গেছে 18/1। তাহলে এটা আছে 2/9। উল্টে যদি যাই ভাই, আরে সহজ কথা বলছি ভাই, উল্টে যদি যাই তাহলে পরে কি হলো? এরকম দুটো কলাম হলো, প্রথম কলামে 9খানা এলিমেন্ট আছে, দ্বিতীয় কলামেও 9খানা এলিমেন্ট আছে। দেখো রো সংখ্যা কত? প্রথম রো সংখ্যা লিখতে হয়। রো আছে একটা দুটো করে এরকম 9টা রো আছে, আর কলাম কত আছে? দুটো। তাহলে এই যে কত হলো? রো হচ্ছে 9টা, কলাম আছে দুটো। তাহলে এইটাও হলো অর্ডার, এটাও হলো অর্ডার। তাহলে আপাতত আমি 4টে অর্ডার পেয়েছি, তাই তো? কী কী অর্ডার পেয়েছি? 18/1, 1/18, 2/9, 9/2, এই 4টে অর্ডার আমি পেয়েছি। তাহলে এটা দিয়ে তুমি অনুমান করতেই পারছো যে অ্যান্সার কত হবে। যে আমি রো যদি 3টে রাখি আর কলাম যদি 6টা রাখি, তাও আমার 18খানা এলিমেন্ট থাকবে। আর ওইটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, অর্থাৎ 6টা যদি আমি রো লিখি আর 3টে যদি কলাম রাখি, সেটাও আমার সম্ভাবনা আছে। তাহলে এই ক্ষেত্রে আমার কত হবে? আর দুটো অ্যান্সার 3/6 হবে, একটা 6/3। তাহলে এই কটা সম্ভাবনা আছে। কোনো একটা ম্যাট্রিক্সের মধ্যে যদি 18টা আমার এলিমেন্ট থাকে, তাহলে সেই ম্যাট্রিক্সকে এতগুলো রূপ দেওয়া যেতে পারে। এতগুলো নয়, এই অর্ডারে লেখা যেতে পারে। অর্থাৎ 18খানা আমি রো রাখবো, 1খানা আমি কলাম রাখবো, অথবা 1খানা আমি রো রাখবো, 18খানা আমি কলাম রাখবো, অথবা আমি 2খানা রো রাখবো, 9টা কলাম রাখবো, অথবা 9টা রো রাখবো, 2টো কলাম রাখবো। সেমভাবে এটাও। তাহলে তুমি এর থেকে কি বুঝতে পারছো? যদি কোনো একটা সংখ্যা দিয়ে তোমাকে বলা হয় যে কোনো একটা ম্যাট্রিক্সের মধ্যে মনে করে নাও 12খানা এলিমেন্ট আছে, কোনো একটা ম্যাট্রিক্সের মধ্যে 12খানা এলিমেন্ট আছে, তাহলে এখান থেকে ওই 12টা এলিমেন্ট দিয়ে কত প্রকার ম্যাট্রিক্স তৈরি করা যায়, অর্থাৎ কত প্রকারের অর্ডারের ম্যাট্রিক্স তৈরি করা যায়। তাহলে তোমাকে কি করতে হবে? কোন কোন সংখ্যা গুণ করলে 12 হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে প্রথম 12কে 12 দিয়ে গুণ করলে আমার 12কে 1 দিয়ে গুণ করলে 12 হচ্ছে, তারপরে 2কে 6 দিয়ে গুণ করলে আমার 12 হচ্ছে, তারপর 3কে 4 দিয়ে গুণ করলে আমার 12 হচ্ছে,
তাহলে এছাড়া আর 12কে কোনো সংখ্যা দিয়ে গুণ করা যাচ্ছে না। তাহলে অর্ডার কী কী হতে পারে? 12/1 আর এর উল্টো 1/12, আর এর অর্ডার 6/2, 2/6, আবার উল্টে গেলে 6/2, এর অর্ডার 3/4, আবার উল্টে গেলে 4/3। তাহলে এত প্রকার অর্ডার হতে পারে। তাহলে সিম্পলি তুমি বুঝতে পারছো, যদি কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে তোমাকে বলা হয় এই ম্যাট্রিক্সের মধ্যে এতগুলো এলিমেন্ট আছে, তাহলে এর কতগুলো অর্ডার হতে পারে, তাহলে তুমি কি করবে? প্রথম ওই যে সংখ্যাটা বলে দেওয়া আছে, এই জায়গায় বলে দেওয়া ছিল কত? 18, ওটাকে কোন কোন সংখ্যা গুণ করলে 18 হয়, কোন কোন সংখ্যা গুণ করলে 18 হয় সেটা আমি বের করব। এবার ওই জিনিসটা লিখবো যে এটা অর্ডার হতে পারে, উল্টে যে ওটাও অর্ডার হতে পারে, এটা অর্ডার হতে পারে, উল্টে যে ওটাও অর্ডার হতে পারে, এটা অর্ডার হতে পারে, আবার এটা উল্টে গেলে সেটাও অর্ডার হতে পারে, এটাও অর্ডার হতে পারে, উল্টে গেলে সেটাও অর্ডার হতে পারে। তাহলে তোমরা নিশ্চয়ই এটা বুঝে গেছো। এবার 4 দাগের পরের অঙ্ক যেটা আমি দেখতে পাচ্ছি এখানে, মানে এই অঙ্কের একটা লেজুর অঙ্ক আছে, সেই অঙ্কটাতে বলা হয়েছে কোনো একটা ম্যাট্রিক্সের মধ্যে যদি 5টা এলিমেন্ট থাকে তাহলে তার অর্ডার সংখ্যা কী কী হতে পারে। এই ক্ষেত্রে দেখো আমাকে বলে দেওয়া আছে এই ম্যাট্রিক্সের মধ্যে কটা এলিমেন্ট আছে? 5টা আছে ভাই, 5টা। তাহলে কোন কোন সংখ্যা গুণ করলে তোমার 5 হয়? একমাত্র 5কে 1 দিয়ে গুণ করলেই 5 হয়। তাহলে এই ক্ষেত্রে অর্ডার কত হতে পারে? 5/1, অর্থাৎ আমি 5টা রো রেখেছি আর একটাই মাত্র কলাম রাখলাম। কেমন হবে? 5টা আমি রো রেখেছি, এই যে 5টা আমি রো রেখেছি, এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, আর একটাই যদি আমি কলাম রাখি, তাহলে এই ম্যাট্রিক্সের মধ্যে কটা এলিমেন্ট আছে? 1 2 3 4 5, এই একটা সম্ভাবনা আছে। এটা উল্টে গেলে 1/5, অর্থাৎ আমি একটা রো রাখবো আর 5টা আমি কলাম রাখবো। এটাকে যদি আমি ম্যাট্রিক্স কল্পনা করি, তাহলে এটাও আমার কি হয়ে গেল? এটাও আমার হয়ে গেছে, একটা বেশি দিয়ে ফেলেছি তাই না? হ্যাঁ, তাহলে এটাও আমার হয়ে গেছে আরেকটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মধ্যেও 5টা এলিমেন্ট আছে, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার কত? এটাও হতে পারে, এটাও হতে পারে। তাহলে দুটো অ্যান্সার হলো এর। বোঝা গেছে কথাটা কি? তাহলে 4 দাগের এই 2 দাগের অঙ্কটি আমরা বলার চেষ্টা করেছি, সেখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি তোমাদের একটা হোম টাস্ক দিচ্ছি। মনে করো না কোনো একটা ম্যাট্রিক্সের মধ্যে 24টা এলিমেন্ট আছে, কোনো একটা ম্যাট্রিক্সের মধ্যে 24টা এলিমেন্ট আছে, তাহলে এর অর্ডার সংখ্যা কি কি হতে পারে সেটা কমেন্টে তোমরা লিখে দেখাও দেখি আমাকে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আসলে অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। তুমি কি করবে? আমি বলেছি কোনো একটা ম্যাট্রিক্সের মধ্যে 24টা এলিমেন্ট আছে, তাহলে ওর অর্ডার সংখ্যা কি কি হতে পারে সেটা তোমরা কমেন্টে আমাকে জানাও, তাহলে আমি বুঝে যাবো তুমি অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। চলো আমরা পরেরটা দেখবো। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাকে বলেছে 2 × এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু এইটা। তাহলে তুমি নির্ণয় করো এই যে এক্স বাবা জীবন আছে আর এই যে ওয়াই বাবা জীবন আছে, এর মান কত হবে, এটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। সিম্পল ভাই, খুব কঠিন ব্যাপার কি এটা? একটু আগে তো এই টাইপের একটা অঙ্ক করলাম তাই না? একদম সহজ। কীভাবে করব? মানে একদম নর্মালি এটার সঙ্গে এটা যোগ করব, যোগ করে এর সঙ্গে তুলনা করব, এক এক করে বোঝাচ্ছি। তাহলে এটা কিন্তু একটা সমীকরণ, কারণ মাঝখানে সমান সমান দিয়ে দেওয়া আছে, সমান সমান দিয়ে দেওয়া আছে। সমীকরণ কথার অর্থ আছে সমকরণ, সমকরণ থেকে সমীকরণ। তো এটার সঙ্গে এটা সমান করা আছে জন্য এটাকে সমীকরণ বলা হচ্ছে। তাহলে আমি প্রথম 2 এই ভিতরে গুণ করব। 2 ভিতরে গুণ করলে কত হয়? কোনো সংখ্যা যদি আগে থাকে সংখ্যাটাকে প্রথমে ভিতরে ঢুকিয়ে নেবে, তারপর তুলনা করবে, না হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। 2 যদি ভিতরে গুণ করি তাহলে এখানে 2 হবে, 2 এখানে গুণ করলে 6, 2 এখানে গুণ করলে 0, 2 এখানে গুণ করলে 2x হয়ে গেছে। প্লাস এখানে কত আছে আমার? y 0 1 2 হয়ে গেছে। ডান দিকে আমার কত আছে? 5 6 1 8 এটা আছে। এবার কি করব? এটার সঙ্গে এটা যোগ করব। তাহলে যোগ করলে কত হয়? এটা যোগ করলে পরে হয় হচ্ছে 2 + y, 6 আর 0 যোগ করলে 6 হয়, 0 আর 1 যোগ করলে 1 হয়, 2x + 2 যোগ করলে এটাই হয়। তাহলে বাঁ দিকেরটা আমার যোগ করা হয়ে গেছে। ডান দিকে কত আছে? 5 6 1 8। তাহলে এই দুটো ম্যাট্রিক্স সমান বলে দেওয়া আছে। এই কথার অর্থ কি? কি মেরে ভাই, এই দুটো সমান বলে দেওয়া আছে, এই কথার অর্থ এর যে যে পজিশনে যে আছে ওর ওই দিকের পজিশনে সেই সেই সংখ্যা থাকতে হবে। কেমন? তুমি যদি দেখো মন দিয়ে তাহলেই নিজেই বুঝে যাবে সবই। দেখো এই জায়গায় একটা চল আছে আর এই জায়গায় একটা চল আছে, এই চল দুটো যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এখানে আছে 6, ওই দেখো ওই জায়গায় আছে 6, এই জায়গায় কত আছে 1, এই জায়গাও দেখো আছে 1। তাহলে চল যেখানে যেখানে আছে সেটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে দেখবো বাকি সংখ্যাগুলো অবশ্যই সেম থাকতে হবে। যদি সেম না থাকে তাহলে তুমি বুঝবে অঙ্কটা ভুল আছে। বোঝা গেছে? এইখানে যেহেতু সেম আছে তাহলে অঙ্কটা অবশ্যই সঠিক আছে এই ক্ষেত্রে আমার। তাহলে আমি কি করব? এবার আমি করব তুলনা এই পজিশনের সঙ্গে 5, এর তুলনা করলে 2 + y = 5, এভাবে রাগ দিয়ে নেবে একটা। আর এখানে কত আছে? 2x + 2 = 8 আছে। তাহলে এখান থেকে y = 3 বলতে পারি, আর এখান থেকে x = কত বলতে পারি? 2x = আমি বলতে পারি 6, তাহলে x = 3। তাহলে আমার অ্যান্সার হয়ে গেছে এটা
আর এটা এই যে আমি এক্স আর ওয়াই এর মান নির্ণয় করে নিয়েছি। খুবই সহজ কথা, অঙ্ক কোনো কঠিন ব্যাপার নেই। সেই একই কথা আমি বোঝানোর চেষ্টা করছি, ইকুয়েশন বলে দেওয়া থাকলে আননোন কোফিসিয়েন্ট বা আননোন ভ্যালু অবশ্যই বের করা যায়। ইকুয়েশনে বসিয়ে দেবো, শুধু যোগ বিয়োগ করবো, আর কিছুই না, কোনো কঠিন ব্যাপার নেই এখানে। তাহলে আমরা এখানে 4 দাগের 3 দাগের অঙ্কটা কমপ্লিট করলাম। এরপরের অঙ্কটা দেখবো। এবার 4 দাগে যে কোশ্চেনটা আছে সেই অঙ্কটা কি বলে দেওয়া আছে যে এইটা ইজ ইকুয়াল টু এইটা যদি আমাদের থাকে তাহলে তোমাকে নির্ণয় করতে হবে এক্স ওয়াই আর জেড এর মান কত হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। একই অঙ্ক করতে করতে আর কতগুলো করবো বলো। কি বলে দেওয়া আছে যে এইটা ইজ ইকুয়াল টু এইটা, এইটা ইজ ইকুয়াল টু এইটা, এটা ইজ ইকুয়াল টু এইটা, দুটো ম্যাট্রিক্স সমান হলে তার সেম পজিশনে সবসময় যেন সেম ভ্যালু থাকে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 9, আর লিখতে পারি কত, জেড প্লাস এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি 5, আর লিখতে পারি কত, ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 7, এটা লিখতে পারি। এবার এখান থেকে কি আমি এক্স ওয়াই জেডের মান নির্ণয় করতে পারবো না? পারবো তো ভাই, অপনয়ন করতে হবে। আর কি করতে হবে দেখো, এটাকে ধরলাম 1 নং ইকুয়েশান, এটাকে ধরলাম 2 নং ইকুয়েশান, ঠিক আছে, আর এটাকে ধরলাম আমি 3 নং ইকুয়েশান। তাহলে দেখো 1 থেকে যদি আমি 2 বিয়োগ করি, এই জায়গায় লিখছি যে 1 বিয়োগ যদি আমি 2 করি তাহলে কি পাওয়া যায় দেখো, 1 মানে আমার এইটা, এর থেকে 2 বিয়োগ করলে পরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বিয়োগ বিয়োগ কত আছে, জেড প্লাস এক্স। তাহলে ওই দিকেও আমাকে বিয়োগ করতে হবে, ওই দিকে আছে 9 বিয়োগ 5, এইটার থেকে এইটা বিয়োগ করেছি, সেই জন্য এটা থেকে এটাও বিয়োগ করেছি। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি এটাকে লেখা যায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4, এক্স এক্স মারা গেল আর এখান থেকে জেড জেড মারা গেল, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 4, একটা অ্যান্সার হয়ে গেছে আমার। ওয়াইয়ের মান এই জায়গা বসিয়ে দাও, ওয়াইয়ের মান যদি আমি এই জায়গা বসিয়ে দিই তাহলে কত পাবো, 2 নং সমীকরণ 3 নং সমীকরণে ওয়াই ইজ ইকুয়াল টু 4 বসিয়ে পাই, এই জায়গাতে লেখা আছে, কি লেখা আছে, 3 নং সমীকরণে ওয়াই ইজ ইকুয়াল টু 4 বসিয়ে পাই। তাহলে এখানে কত লেখা যায়, 4 প্লাস জেড ইজ ইকুয়াল টু 7 বা জেড ইজ ইকুয়াল টু 3, জেডের মান পেরিয়ে গেল। জেডের মান যদি আমি 2 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে কি পাবো, তাহলে এই জায়গা কি লেখা আছে, তারপর জেডের মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, জেডের মান কত, 3 প্লাস এক্স ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে 5, 3 প্লাস এক্স ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে 5, তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু হয়ে গেছে 2। তাহলে এই যে আমার সব মানগুলো বেরিয়ে গেছে। তাহলে আমরা কত দাগ করে ফেললাম, এটা 4 দাগের অঙ্কটাও কিন্তু করে ফেললাম ইতিমধ্যে। তাহলে কি কি করেছি আমরা, প্রথম দুটো ম্যাট্রিক্স সমান বলে দেওয়া ছিল, সেখান থেকে এইটা মানে এইটা, এইটা মানে এইটা, আর এটা মানে এটা লিখলাম। তারপর বাকিটুকু 5-6 বাচ্চারাও পারে আর কি। কী করেছি, এটার থেকে এটা বিয়োগ করেছি, সেখান থেকে ওয়াইয়ের মান পেয়েছি, তারপর ওয়াইয়ের মান 3 নম্বরে বসিয়েছি, জেডের মান পেয়েছি, জেডের মান 2 নম্বরে বসিয়েছি, এক্সের মান পেয়ে গেছি আমি, হয়ে গেছে। তাহলে শেষ হলো আমাদের 4 দাগের অঙ্কটি। তাহলে পরের অঙ্কটা দেখবো এবার আমরা। এবার আমাদের 5 দাগের কোশ্চেনটিতে কি আছে, এ ইজ ইকুয়াল টু এটা, বি ইজ ইকুয়াল টু এটা। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে এ প্লাস বি তার হোল বার, এটা আসলে বার মানে ট্রান্সপোজ। আমরা যেটা পার্ট 1-এ শিখিয়েছিলাম থিওরি ক্লাসটিতে, এটাকে বলে ট্রান্সপোজ। বলেছে এ প্লাস বি তার হোল ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, এটা প্রমাণ করতে হবে। এবং বি তাকে আরেকটা জিনিস প্রমাণ দিয়েছে, সেটা কি এ মাইনাস বি তার হোল ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ, এটা আমাদের প্রুভ করতে হবে। ঠিক আছে, চলো আমরা শুরু করি আমাদের 1 দাগের কোশ্চেনটা, অর্থাৎ এ দাগে যে জিনিসটা দিয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে কি আছে, এ দাগে অ্যান্সার মনে করো এখান থেকে আমি লেখা শুরু করেছি। তাহলে আমাকে বলেছে এ প্লাস বি তার হোল ট্রান্সপোজ, তাই তো। তাহলে আমি প্রথম কি করব, এ প্লাস বি এটা বের করব, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি যখন আমি বের করছি, এ মানে কত বলেছে, এ মানে 2 0 - 5, তাহলে 2 0 - 5 এই যে লিখলাম। তারপর কত আছে, -3 4 7। এই যে সংখ্যাগুলো লিখছি না, এই সংখ্যাগুলো কিন্তু তোমাকে নির্দিষ্ট লাইনে লিখতে হবে, ঠিক এই সোজাও সোজা 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 লিখতে হবে, আর এইভাবেও সোজা লিখতে হবে। অর্থাৎ এই বরাবর যেটা লিখেছি এটাও সোজা হতে হবে, আবার এই বরাবর যে সংখ্যাগুলো আমি লিখছি সেগুলো কিন্তু সব সোজা হতে হবে। সোজা, কোনো এক সময় আমরা তাড়াহুড়ো করে বাঁকা লিখে ফেলি, কিন্তু তোমরা পরীক্ষার সময় সব সময় যেন সোজাই লিখবে। ওকে, তো আমি মুছে দিয়ে ঠিক করে লিখছি। তাহলে এ মান লিখে নিয়েছি, প্লাস বি, বি মানে কত বলা আছে আমার, বি মানে 3 1 -1 4 5 আর 0 বলা আছে। তাহলে এ প্লাস বি আমরা প্রথম বের করে নেব। এ প্লাস বি আমরা বের করে নিচ্ছি কত, প্লাস আমরা আগেও শিখেছি কি সেম পজিশনে শুধু যোগ করতে হবে। তাহলে 2 আর 3 যোগ করলে হয় 5, কত সহজ জিনিস। 0 আর 1 যোগ করলে হয় 1, -5 আর -1 যোগ করলে হয় -6। বিশ্বাস হলো কথাটা, -5 যোগ -1 একে লেখা যায় -5 - 1 ইজ ইকুয়াল টু -6,
মাইনাস 5-এর সঙ্গে -1 যোগ করলে পরে -6 হয়। -3 প্লাস 4 করলে 1 হয়, 4 প্লাস 5 করলে হয় হচ্ছে 9, 7 প্লাস 0 করলে হয় 7। তাহলে এই যে জিনিসটা আমি বের করেছি এটা হলো কি a প্লাস বি বের করেছি। তাহলে a প্লাস বি বের করেছি, এখন আমাকে কি করতে হবে a প্লাস বি তার হোল ট্রান্সপোজ, তার মানে ভিতরের জিনিসটা বের করে নিয়েছি, এবার আমি ট্রান্সপোজ করতে পারি। তাহলে এটা মনে হচ্ছে a প্লাস বি, তাহলে a প্লাস বি তার মাথায় হোল ট্রান্সপোজ, এই চিহ্নটাও কোনো কোনো সময় থাকবে, কোনো কোনো সময় এই চিহ্নটাও থাকতে পারে টি, কোনো কোনো সময় ছোটো হাতের টিও থাকতে পারে, তিনটেই একই জিনিস নির্দেশ করবে কিন্তু। দেখো তাহলে আমরা কি করব, যেটা দিয়ে দেওয়া আছে সেই চিহ্ন দিয়ে আমরা অঙ্কটা কমপ্লিট করি। এখানে একটা ড্যাশ মতো দিয়ে দেওয়া আছে, ড্যাশ দিয়েছো মানে তোমাকে কি করতে হবে, এটাকে জাস্ট কাট করে দিতে হবে, এইভাবে জাস্ট কাট করে দিবে, অর্থাৎ এই যে রোতে যারা আছে সেটাকে কলাম বরাবর লিখে দাও 5 1 -6, আর এটাই যারা আছে 2 নম্বরে 1 9 7, এই হয়ে গেল আমার কি a প্লাস বি তার হোল ট্রান্সপোজ বের করে নিয়েছি। এবার তাহলে আমি LHS এর মানটা বের করে নিয়েছি, এবার RHSটা বের করে দেখবো এর সঙ্গে সেম হচ্ছে কিনা। তাহলে দেখো সেটা আমি ডান দিকে লাল কালি দিয়ে দেখাচ্ছি তোমাদের, তোমরা কিন্তু নিচ দিয়েই করবে অথবা কি করবে, খাতায় একটা এরকম দাগ টেনে নেবে মাঝখান দিয়ে, তার LHSটা LHS-এ দেখাবে, RHSটা RHS-এ দেখাবে, তারপর দুটো পাশাপাশি সমান এভাবে দেখাতে পারো। অর্থাৎ এটাকে তুমি খাতা মনে করো, মাঝখানে একটা এরকম দাগ দিয়ে নাও, LHS-এরটা LHS দিয়ে হিসাব করো, RHS-এরটা RHS দিয়ে হিসাব করো। তো তোমরা, আমার যেহেতু জায়গা নেই বেশি এখানে, আমি এই জায়গায় এটুকু বোঝানোর চেষ্টা করছি। দেখো এবার আমি কি করব, A ট্রান্সপোজ প্লাস B ট্রান্সপোজ, তাহলে আমি আগে লিখে নিই A ট্রান্সপোজ প্লাস B ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ মানে কোনটা, এইটা এ ট্রান্সপোজ করা মানে উল্টে দেওয়া, তাহলে সেটা কত হবে, সেটা অবশ্যই হবে 0 2 -5 রো বরাবর আছে, কলাম বরাবর লিখবো, কত আছে 2 0 -5, এটা -3 4 7 আছে, তাহলে এখানেও লিখে দেবো -3 4 আর 7 লিখে দিয়েছি, প্লাস প্লাস বি মানে কত আছে, বি মানে এটা আছে, আবার এখানে বি এর মাথায় ট্রান্সপোজ আছে, তাই তো, তাহলে এটাকে উল্টে দিয়ে লিখবো 3 1 -1 আর 4 5 0 4 5 0, এই যে লিখে দিয়েছি। এবার এই দুটো যোগ করে দেবো, নর্মালি কোনো ব্যাপার নয় যোগ করা, তাহলে যোগ করলে কত পাচ্ছি সেটা দেখো, 2 আর 3 যোগ করলে হয় 5, -3 আর এটা যোগ করলে হয় 1, 0 আর 1 যোগ করলে হয় 1, 4 আর 5 যোগ করলে হয় 9, -5 -1 -6 হয়, 7 আর 0 যোগ করলে 7 হয়। তাহলে এটা হয়ে গেল আমার RHS। এবার এর দিকে মেলাচ্ছি, দেখো 5 1 5 1 1 9 1 9 -6 7 -6 7 মিলে গেছে। তাহলে আমরা কি বলতে পারি, LHS ইজ ইকুয়াল টু RHS, অথবা কি লিখবো, অথবা যেহেতু আমার নিচে জায়গা নেই এইটুকুতে আমরা লিখছি, অথবা আমরা লিখবো হচ্ছে যে A প্লাস বি তার হোল ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু A ট্রান্সপোজ প্লাস B ট্রান্সপোজ প্রুভড, PROVD প্রুভড, অ্যান্সার কমপ্লিট। তাহলে আমি A দাগের অ্যান্সারটা বুঝিয়ে দিয়েছি তোমাদের, একদম সেম প্রসিডিওরে তোমরা বি দাগের অঙ্কটা বাড়ি বসে করবে, এগুলো তোমাদের হোমওয়ার্ক রইলো। বি দাগের অঙ্কটা সেম ভাবে কি করব, প্রথম দেখো এই জায়গায় দেখো A প্লাস বি তার মাথায় হোল ট্রান্সপোজ ছিল, আমি কিন্তু প্রথমেই ট্রান্সপোজ বসাইনি, আমি প্রথম ব্র্যাকেটের ভিতরে জিনিসটা বের করে নিয়েছি, তাহলে তোমরাও প্রথম ব্র্যাকেটের ভিতরে জিনিসটা বের করবে, তারপর কি মাথায় ট্রান্সপোজ বসিয়েছি, ব্র্যাকেটের জিনিসটা বেরিয়ে গেলে পরে ওর মাথায় ট্রান্সপোজ দিয়ে ঘুরিয়ে দাও, সেটা LHS হয়ে গেল। আর RHS এই যে আমরা যেমন বের করেছি সেম প্রসিডিওরে তুমি বের করে নাও, কোনো অসুবিধা নেই। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, এরপরের অঙ্কটা আমরা দেখবো এবার। তাহলে দেখো 5 দাগের 2 দাগের অঙ্কটিতে কি বলেছে, A ইজ ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা বলে দেওয়া আছে, তাহলে তোমাকে নির্ণয় করতে হবে AAT, অর্থাৎ এর সঙ্গে এর ট্রান্সপোজ মাল্টিপ্লিকেশন করলে কত পাবো সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমাকে দেখতে পাচ্ছি AAT বের করতে বলা হয়েছে, তাহলে প্রথম আমরা ATটা বের করে নিই, সেটা আমি এইখানে করছি। AT ইজ ইকুয়াল টু কী পাওয়া যাবে, AT ইজ ইকুয়াল টু সব সময়ের জন্য একই কথা, যেটা শুয়ে আছে সেটাকে দাঁড় করিয়ে দাও, যেটা দাঁড়িয়ে আছে সেটাকে শুয়ে দাও, অর্থাৎ রোগুলো কলামে লেখো, কলামগুলো রোতে লেখো। দেখো এইখানে একটা কলাম আছে, এইটাকে ধরে জাস্ট কাট করে দাও, তাহলে কত হবে 1 2 3, এই যে লিখে নিলাম। এবার এই জায়গায় দাগটা বড় দেওয়া হয়ে গেছে, তাহলে এই দাগটা একটু মুছে আমি ছোটো দিয়ে দিই। তাহলে এটা হলো আমার AT। তাহলে এবার এই দুটো আমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে, এবার আমাকে গুণ করতে হবে, গুণ করলে কত পাওয়া যায় সেটা আমরা দেখব। তার আগে আমি যে থিওরি ক্লাসটা তোমাদের করিয়েছিলাম সেই ক্লাসে আমি দেখিয়েছিলাম যে দুটি ম্যাট্রিক্স গুণ করা যাবে কখন, যখন এটার কলাম ইজ ইকুয়াল টু ওটার রোয়ের সঙ্গে সমান হবে। এই ম্যাট্রিক্সটার অর্ডার কত আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, তাহলে অর্ডার নিশ্চয়ই তুমি বলতে পারবে রো সংখ্যা কত আছে, 1 2 3, তিনটে রো আছে আর একটা কলাম আছে, তাহলে এর অর্ডার সংখ্যা 3/1। আর এই ম্যাট্রিক্সটার অর্ডার সংখ্যা কত, এর একটা রো আছে, একটা দুটো তিনটে কলাম আছে, তাহলে এর অর্ডার সংখ্যা 1/3। তাহলে দুটি ম্যাট্রিক্স গুণ করা যাবে কখন, যখন এর শেষ আর ওর শুরু সমান হবে তখন গুণ করা যাবে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এটা কত আছে 3/1 আর ওটা কত আছে 1/3,
তাহলে এই দুটো সমান হয়ে গেছে। এবার এই দুটো যদি আমি গুণ করি, গুণ করলে পরে যে ম্যাট্রিক্সটা উৎপন্ন হবে তার অর্ডার কত হবে, এই মাঝখানেরটা তুলে দাও, তুলে দিলে কত পড়ে আছে 3/3, অর্থাৎ এই দুটো যদি আমরা গুণ করি তাহলে 3টি রো 3টি কলাম পাওয়া যাবে আমাদের। তাহলে এখন গুণ করব আমরা, চলো শুরু করি। দেখো এই জায়গায় আমার প্রথম এ গুণ এটি, এটা আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এর মান বসাবো, এর মান কত আছে 1 2 3 গুণ, তারপর আমার এটি কত আছে, এটি আছে হচ্ছে 1 2 3, এটা আছে, এই দুটো গুণ করব। এবার এই গুণটা না দেখো কেমন দেখতে অদ্ভুত লাগছে, যে এখানে কেমন আছে আর এখানে কেমন আছে, গুণ করে কিভাবে জিনিসগুলো লিখবো খুব একটা মুশকিলের ব্যাপার। তো আমার মাথায় তো অত বুদ্ধি নেই, তো আমি এই অঙ্কগুলো একটা চালাকি পদ্ধতি অ্যাপ্লাই করে আর কি করতাম, যে অতটা টাইম আমি দেবো না এর পিছনে, আর আমি ব্রেন বেশি এর পিছনে খাটাবো না, কিন্তু অঙ্কটা সহজে করে ফেলবো। আমি একটা চালাকি পদ্ধতি অবলম্বন করতাম। সেটা কি, এই ম্যাট্রিক্সটাকে আমি ভেঙে আলাদা রকম লিখে নেব। কেমনভাবে লিখে নেবো একটু মুছে তোমাদের দেখাই। এই জায়গায় আমি যেহেতু বুঝে গেছি 3/3 আমার ম্যাট্রিক্সটা উৎপন্ন হবে, তাহলে আমি জাস্ট এটাকে পাশে আরও দুটো জিরো দুটো জিরো দুটো জিরো দিয়ে দিলাম, তাহলে 3/3 উৎপন্ন হয়ে গেছে আমার। গুণ, দেখো যে এটিটা ছিল, এটিটা কিন্তু ছিল আমার 1 2 আর 3 ছিল, তাই না? তাহলে এর নিচেও দুটো জিরো দিয়ে দিলাম, এর নিচেও দুটো জিরো দিয়ে দিলাম, আর নিচেও দুটো জিরো দিয়ে দিলাম। এবার এখানে একটা প্রশ্ন তোমার মনে হতেই পারে, জিরো আমি কোন দিকে দেবো? দেখো এইটা ভাই প্রথম নম্বর কলাম, তাহলে তুমি দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর কলামে বসাবে। আর এই জায়গায় যে রোটা ছিল, এই যে রোটা, এই রোটা তো 1 নম্বর রো, তাহলে আমি 2 3 নম্বর রোতে জিরোগুলো বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। এবার দেখো গুণ করা খুবই সহজ ব্যাপার হয়ে যাবে, যে গুণটা আমি তোমাদের থিওরি ক্লাসে খুব ডিটেলসে শিখিয়েছিলাম, সেখান থেকেই আমি অ্যাপ্লাই করব। কি আমি তখন বলেছিলাম যে এই প্রথম যে জিনিসটা আছে তার নেব হচ্ছে রো, আর দ্বিতীয় যে জিনিসটা আছে তার নেব হচ্ছে কলাম। অর্থাৎ আমি কিভাবে যাব, এই রো বরাবর এগোবো, এগিয়ে এই কলাম বরাবর আমি নেমে যাব, এটাই আমি বুঝিয়েছিলাম। তাহলে সেটা আমি একটু লেখার চেষ্টা করছি। দেখো 1 × 1 মানে যে এর যে পজিশন আছে ওর সেই পজিশনের সঙ্গেই গুণ করবো, আর 1 নম্বরের সঙ্গে এর 1 নম্বর, 2 নম্বরের সঙ্গে 2 নম্বর, 3 নম্বরের সঙ্গে 3 নম্বর। বোঝা গেছে নিশ্চয়ই কথাটা? তাহলে শুরু করি। দেখো 1 × 1 করলে কত হয়, 1 হয়। 0 × 0 মানে +0 আর লেখার দরকার নেই, 0 × 0 +0 লেখার দরকার নেই। তাহলে 1 নম্বর কলামের কাজ শেষ হয়ে গেছে। এবার আমরা 2 নম্বর কলামের দিকে এগোবো একইভাবে। এবার এটা যাবে শুধু এর কাছে যাবে, তাহলে 1 × 2 করলে হয় আমার 2, 0 × 0 করলে 0, 0 × 0 করলে 0, দরকার নেই। তাহলে 2 নম্বর আমার কাজ হয়ে গেছে। এবার 3 নম্বরের জন্য এটা শুধু 3 নম্বর বরাবর যাবে। এবার আমি আর চিত্র আঁকছি না, তোমরা দেখো আর লেখো আর কি। দেখো 1 × 3 করলে আমি একটা 3 পাবো, 0 × 0 করলে 0, 0 × 0 করলে 0, আর লেখার দরকার নেই, আটকে দিলাম। তাহলে 1 নম্বর রোয়ের কাজ শেষ হয়ে গেছে। 2 নম্বর রো দিয়ে একই কাজ করব। 2 গুণ এই 2 নম্বর রো দিয়ে প্রথম 1 নম্বরের সঙ্গে যাব, 2 × 1 করলে হয় 2, 0 × 0 করলে 0, 0 × 0 করলে 0, 2 গুণ, এবার আবার 2 নম্বরের কাছে যাবো, 2 × 2 করলে হয় 4, 0 × 0, 0 × 0, দরকার নেই। এবার 3 নম্বর রোয়ের কাছে গেলে 2 × 3 করলে হয় 6, 0 দিয়ে আর করলাম না। এবার আমি 3 নম্বর রো দিয়ে শুরু করবো, একই কাজ। 3 দিয়ে 1কে গুণ করলে হয় 3, 0-র কাজ নেই। 3কে দিয়ে 2কে গুণ করলে 6, 3কে দিয়ে 3কে গুণ করলে 9, স্পিডে বলে দিলাম একটু। 3 দিয়ে 1 নম্বর রোকে গুণ করলে 3 হয়, 0 দিয়ে তো গুণ করার দরকার নেই। 3 দিয়ে এই রোকে গুণ করলে শুধুমাত্র 6 হয়, 0 দিয়ে একে গুণ করলাম, 0 দিয়ে একে গুণ করলাম, 0 হয়ে গেল, দরকার নেই। 3 দিয়ে একে গুণ করলে 9 হয়, বাকিটা লেখার দরকার নেই। তাহলে এ গুণ এটি করলে পরে এই ম্যাট্রিক্সটা আমার পাওয়া যাবে। বোঝা গেছে কথাটা কি? আমার কোশ্চেন কি বের করতে বলা হয়েছিল? কোশ্চেনটা আমাকে বলা হয়েছিল এটি নির্ণয় করো, তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার। এই যে অ্যান্সার খতম। বোঝা গেছে নিশ্চয়ই কথাটা? তাহলে এটি আমরা বের করেছি। এটি দেখো 3টি রো আছে, 3টি কলাম আছে, যেটা আমরা এখানে দেখেছিলাম 3/3 ম্যাট্রিক্স উৎপন্ন হবে। এই যে 3/3 ম্যাট্রিক্স উৎপন্ন হলো। কিভাবে করলাম দেখো, জিনিসটা দেখতেও অদ্ভুত ছিল, এটার সঙ্গে এটা গুণ করব, আমি আমার বুদ্ধিতে সেটাকে সাজিয়ে নিয়েছি যেরকমভাবে আমি চিনি, তাহলে গুণ করতে খুবই সুবিধা হবে। চলো পরের অঙ্কটা এবার আমরা দেখব। দেখো এই ক্ষেত্রে আমাদের 5 দাগের যে 3 দাগের অঙ্কটি আছে, এই অঙ্কটা আগের অঙ্কটারই উল্টানো ভাব দিয়েছে। কেমন? আগের অঙ্কটা এই বরাবর ছিল 1 2 3, জাস্ট এটা তার উল্টো অঙ্ক, তাহলে উল্টোভাবেই করবো আমরা, কোনো অসুবিধা নেই। তো চলো শুরু করি। তাহলে আমাদের এই ক্ষেত্রেও প্রথম কি বলেছে, এটি নির্ণয় করতে হবে। তাহলে এটি প্রথম আমরা নির্ণয় করে নিই। এটিটা এই জায়গায় লিখে নিই আমরা, এটি = কি হবে, এটাকে ঘুরিয়ে দিতে হয় এইভাবে। তাহলে 1 2 3, এই যে এটি হয়ে গেছে আমার, ট্রান্সপোজ বলা হয় এটাকে। অর্থাৎ এই রোটাকে কলাম বরাবর লিখে দাও। যদি আরও রো থাকতো তাহলে দ্বিতীয় নম্বর কলাম লিখতাম, আরও রো থাকলে তৃতীয় নম্বর কলাম লিখতাম সেটাকে, তো নেই জন্য আর করবো না। এবার আমাকে এটি নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে এ গুণ এটি = দেখো সেই একই কথা, এই যে রো সংখ্যাটা আছে এটা তো 1 নম্বর রো, তাহলে আমরা এইটাকে 3টি সংখ্যা আছে জন্য 3টি রো 3টি কলামে সাজিয়ে নেব। এটা 1 নম্বর রো, তাহলে 3টি রো 3টি কলাম হবে, বাকিগুলো আমি শূন্য বসিয়ে দেবো।
এক নম্বর রো 1 2 3 লিখেছি, বাকিগুলো আমি 0 বসিয়ে দিয়েছি, 0 বসিয়ে দিয়েছি। এই যে দিলাম গুণ, আমার এই জায়গা কি আছে, 1 নম্বর কলামে আছে 1 2 3, তাহলে বাকিগুলোতে আমি এই যে 0 বসিয়ে দিলাম, 0 বসিয়ে দিলাম। এবার এটাকে গুণ করব, কোনো ব্যাপার নয় গুণ করা। কিভাবে গুণ করব, সেই একই কথা, প্রথমটার রো দ্বিতীয়টার কলাম যাবে। তাহলে প্রথমটার রো দেখো চিহ্ন দিয়ে বোঝাই, প্রথমটার রো আর দ্বিতীয়টার কলাম এই বরাবর যাবে সব সময়ের জন্য। তাহলে এই একের সঙ্গে 1 গুণ করলে কত হয়, একের সঙ্গে 1 গুণ করলে 1 হয়, প্লাস 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, প্লাস 3 এর সঙ্গে 3 গুণ করলে 9, হয়ে গেছে 1 নম্বরের কাজ শেষ। 2 নম্বরের জন্য কি করব, এটাকে নিয়েই এর সঙ্গে গুণ করব। তাহলে এইখানে তো তিনটেই 0 আছে, 1 গুণ 0 মানে 0, 2 গুণ 0 মানে 0, 3 গুণ 0 মানে 0, বসিয়ে দিলাম 0। তারপরে দেখো 3 নম্বরেও প্রতিটা 0 আছে, তাহলে এই ক্ষেত্রে 0 বসে যাবে, 0 বসে গিয়েছে। এবার আমরা কি করব, তারপরে আমরা করব হচ্ছে এই রো দিয়ে আমরা এবার কাজ চালাবো। এই রো দিয়ে দেখো এই জায়গা কত আছে 0 0 0, তাহলে এই জায়গায় যখন আমি করব 0 গুণ 1 মানে 0, 0 গুণ এইটা মানে 0, 0 গুণ এইটা মানে 0, তাহলে এখানে সব 0 হয়ে গেছে। দেখো 2 নম্বর রো দিয়ে যখন আমি 1 নম্বর পজিশনকে গুণ করব, তাহলে 0 হয়েছে আমার, তাহলে 1 নম্বরের কাজ হয়ে গেছে। 2 নম্বর পজিশনের জন্য কি করব, এইটা দিয়ে এই 0 গুলোকে গুণ করব, তাহলে 0 দিয়ে 0 কে গুণ করলে 0, 0 দিয়ে 0 0, মানে সব 0 থাকলে তুমি চোখ বুঝে 0 বসিয়ে দাও। কোনো একটা রো অথবা কলাম যদি সম্পূর্ণ 0 থাকে তাহলে তার গুণফল সর্বদা 0 হতে হবে। এই রো দিয়ে যদি এই কলামকে গুণ করি 0 হবে, এই রো দিয়ে এই কলামকে গুণ করলে 0 হবে, এই রো দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করলে 0, এই রো দিয়ে তৃতীয় কলামকে গুণ করলে 0। তার মানে আলটিমেটলি যে ম্যাট্রিক্সটা পাওয়া গেছে সেটা হচ্ছে এই একটা সংখ্যা এখানে কত আছে, 9 রেখে 10 আর 4 14, তাহলে 14 আছে, সেটাকে শুধু ম্যাট্রিক্সের মধ্যে আটকে দাও। তাহলে এই ম্যাট্রিক্সে একটাই রো আছে, একটাই কলাম আছে, অর্থাৎ এর অর্ডার 1 বাই 1। তাহলে অঙ্কটা আমরা সঠিক করেছি কিনা আমরা একটু দেখব। এই ম্যাট্রিক্সের অর্ডার কত ছিল, এই ম্যাট্রিক্সের অর্ডার ছিল 1 বাই 3, কারণ একটা রো আর 3টে কলাম ছিল। আর এই ম্যাট্রিক্সের অর্ডার কত, 1 2 3, 3টি রো আছে আর একটা কলাম আছে, 3 বাই 1। তাহলে এই দুটো যখন আমরা গুণ করব 1 বাই 3 আর হচ্ছে 3 বাই 1, তাহলে এই দুটো উঠে গিয়ে কি পড়ে থাকে 1 বাই 1, তার মানে আমরা ঠিকই করেছি অঙ্কটি। বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে আমরা আগে যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাও বোঝানোর চেষ্টা করেছি, এইখানেও যে অঙ্কটা আছে সেই অঙ্কটাও আমরা বোঝানোর চেষ্টা করেছি। চলো এই নেক্সট যে অঙ্কটি আছে সেটা এবার আমরা দেখব। 6 দাগের কোশ্চেনটি কি আছে, এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 2 বাই m, বি আরেকটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 3 বাই n, আর এ বি হচ্ছে তাদের গুণফল করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তার অর্ডার হচ্ছে p বাই 4। তাহলে এম এন আর পি এর মান কত, এটা আমাকে জিজ্ঞাসা করেছে। তো আমরা দেখো একটু আগেও তো আগের অঙ্কটিতেও গুণফল নির্ণয় করেছিলাম, সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম কোনো একটা ম্যাট্রিক্সের অর্ডার এর অর্ডার মনে করো এম বাই এন আছে, আরেকটা ম্যাট্রিক্স মনে করো তার অর্ডার মনে করো পি বাই কিউ আছে। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের শেষেরটা আর ওর শুরুরটা সবসময় যেন সমান হতে হবে, যদি সমান হয় তবে গুণ করা যাবে, না হলে গুণ করা যাবে না। আর যদি গুণ করি এই দুটোকে এম বাই এন আর আছে পি ক্রস কিউ, তাহলে এই মাঝের দুটো উঠে গিয়ে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে গুণফলের যে ম্যাট্রিক্সটা হয় তার অর্ডার হয় কিন্তু। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাকে বলেছে এইটা আর এইটা গুণ করা হয়েছে, তাই না? তাহলে গুণ করা যদি হয় তাহলে অবশ্যই কি হতে হবে, এর শেষেরটা আর এর শুরুরটা সমান হতে হবে। তাহলে আমরা 1 নম্বর অ্যান্সার কত পেয়ে গেছি, যে m ইজ ইকুয়াল টু 3, 1 নম্বর অ্যান্সার পেয়ে গেছি। তাহলে আমি এইখানে লিখে দিলাম কত, 2 বাই 3, যেহেতু m এর মান আমি জেনে গেছি, আর এদিকে আছে 3 বাই n আছে। তাহলে আমরা বলেছিলাম গুণফল করলে কি হবে, মাঝেরটা উঠে যাবে, মাঝেরটা উঠে গিয়ে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে গুণফল ম্যাট্রিক্সের অর্ডার হবে। তাহলে এর অর্ডার হওয়া কি উচিত ছিল, 2 বাই n, এটা অর্ডার হওয়া উচিত ছিল। কিন্তু গুণফলের অর্ডার কি বলেছে, গুণফলের অর্ডার বলেছে p বাই 4। তাহলে কি আমার আর বলতে হবে যে এর অ্যান্সার কত হবে? दिमाग किस लिए है आपके पास मेरे बहना, दिमाग के सही इस्तेमाल करना चाहिए आपको। देखो यहाँ पर क्या हुआ है, p इज इक्वल टू 2 আমরা লিখতে পারি আর n মানে 4 লিখতে পারি, n মানে 4 লিখতে পারি। কেন, 2 বাই হচ্ছে n আছে আর এখানে p বাই 4 আছে, অর্থাৎ এর রো সংখ্যা 2 আর কলাম সংখ্যা n, এর রো সংখ্যা p কলাম সংখ্যা n। বলেছে আমাদের গুণফল, এই যে গুণফল করলে তার অর্ডার হতে হবে এটা, আর গুণফলের অর্ডার বলে দেওয়া আছে এটা। তাহলে এইটার এটা সমান আর এইটার এটা সমান না হলে তো কখনো সঙ্গতই হবে না, তাই না? অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো কিভাবে সমাধান করলাম, যে যদি এইটার এইটা গুণ করা যায় তবে এর শেষেরটা এর প্রথমটার সঙ্গে সমান হতে হবে, সেই হিসাবে এম এর মান পেলাম। গুণ করলে পারে এই মাঝের দুটো উঠে গিয়ে প্রথম আর শেষেরটা হবে গুণফলের অর্ডার, আর অর্ডার বলে দেওয়া আছে পি বাই 4, সেখান থেকে পি মানে 2 আর এন মানে 4। তাহলে অ্যান্সার হয়ে গেছে আমার 6 দাগ। চলো এবার আমরা 7 দাগের অঙ্কটি দেখব।
দেখো 7 দাগের কোশ্চেনে কি আছে বলেছে এ আর বি দুটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ প্লাস বি এবং এ বি দুটিই সংগত, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে এ আর বি হলো বর্গ ম্যাট্রিক্স। কি বললাম কথাটা, এ আর বি দুটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ প্লাস বিও সংগত এবং এ বি এটাও সংগত, অর্থাৎ ম্যাট্রিক্স দুটো গুণ করা যাচ্ছে এবং ম্যাট্রিক্স দুটো যোগ করা যাচ্ছে। তাহলে তোমাকে বলতে হবে বা প্রমাণ করতে হবে এ আর বি হলো বর্গ ম্যাট্রিক্স। দেখো এর অ্যান্সারটা খুবই সহজ। কি লিখবো আমরা, যে এ আর বি যখন যোগ করা যায়, দুটি ম্যাট্রিক্স যোগ তখনই করা যায় যখন এর ক্রম আর এর ক্রম সমান হবে। অর্থাৎ দুটি ম্যাট্রিক্স আমরা যোগ তখনই করতে পারবো যখন এ ম্যাট্রিক্সের ক্রম এবং বি ম্যাট্রিক্সের ক্রম সমান হবে, তখনই শুধুমাত্র যোগ করা যাবে। যদি সমান না হয় তাহলে কখনোই যোগ করা যাবে না। তাহলে একটা জিনিস আমরা দেখলাম যে এ ম্যাট্রিক্সের ক্রমও যা হবে বি ম্যাট্রিক্সের ক্রমও তাই হবে। আমি ধরে নিলাম, প্রথম তোমরা লিখবে, কি লিখবে, যে যেহেতু এ ও বি এর ক্ষেত্রে এ প্লাস বি সংগত, অতএব এ ও বি ম্যাট্রিক্স এর ক্রম সমান লিখে নিলাম। ধরি সেই ক্রমটি কত, এম ক্রস এন হলো তাদের ক্রম। এটা ধরে নিলাম। এবার দেখো এ ম্যাট্রিক্সের ক্রম কত আছে, এ ম্যাট্রিক্সের ক্রম আছে এম ক্রস এন, এবং বি ম্যাট্রিক্স তার ক্রম কত আছে, তার ক্রমও আছে এম ক্রস এন। তাহলে এ বি যদি গুণ করা যায় তাহলে সেই কি কথা আছে, কি গুণ করা গেলে এর শেষেরটা আর এর প্রথমটা সমান হতে হবে। তাহলে পরে আমরা কি লিখতে পারি, যেহেতু এ বি সংগত, অর্থাৎ গুণটা সংগত, অতএব তাহলে একটা জিনিস দেখো, যেহেতু এ বি সংগত কখন হবে, অর্থাৎ গুণ কখন করা যাবে, যখন এর শেষেরটা এর প্রথমটার সঙ্গে সমান হবে। তাহলে স্পষ্টতই আমরা বলতে পারি কি, অতএব যে এম ইজ ইকুয়াল টু এন, মানে এই এন ইজ ইকুয়াল টু এম আমরা বলতে পারি। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম, যে এন আর এম এর মান সমান। তার মানে এর অর্ডার যেটা আমি ধরেছিলাম এর অর্ডার আমি লিখতে পারি এম বাই এম, এবং বি যে ম্যাট্রিক্সটা আমি লিখেছিলাম তার অর্ডারও আমি এম বাই এম লিখতে পারি। কেন লিখতে পারি, এম আর এন সমান, সেটাই তো দেখলাম। সংজ্ঞাত হলে এর শেষেরটা এর প্রথমটার সঙ্গে সমান হতেই হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্স তার রো সংখ্যাও যত, কলাম সংখ্যাও তত। আমরা যখন থিওরি ক্লাসটা পড়িয়েছিলাম তখন আমরা বলেছিলাম কোনো একটা ম্যাট্রিক্স তার রো সংখ্যা যত, কলাম সংখ্যা যদি তত থাকে তাহলে সেই ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। বর্গ ম্যাট্রিক্সের ডেফিনেশন কিন্তু আমরা সেইভাবে দিয়েছিলাম। তাহলে এ ম্যাট্রিক্সের রো সংখ্যাও যত, কলাম সংখ্যাও তত, তাহলে এটাও বর্গ ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সের রো সংখ্যা যত, কলাম সংখ্যাও তত, তাহলে এটাও একটা বর্গ ম্যাট্রিক্স। অতএব আমরা কি লিখতে পারি, এ ও বি বর্গ ম্যাট্রিক্স। এই জায়গা প্রমাণিত হয়ে গেল, অঙ্ক শেষ, কোনো কঠিন ব্যাপার নেই এখানে। তাহলে আমরা 7 দাগের অঙ্কটা করে ফেলেছি, এবার 8 দাগের অঙ্কটা আমরা দেখব। চলো শুরু করি। দেখো 8 দাগে একটা মজার অঙ্ক দিয়েছে। এখানে আসলে কোনো কোশ্চেন নেই, কোশ্চেন তোমাকেই বানাতে বলা হয়েছে, অ্যান্সারও তোমাকেই দিতে বলা হয়েছে। বলেছে একটি উদাহরণের সাহায্যে তুমি দেখাও যে এ বি গুণ করলে যা পাওয়া যাবে বি এ গুণ করলে সেই জিনিস পাওয়া যাবে না। অর্থাৎ ওরা বলেছে যে ভাষাটা, যে তোমরা উদাহরণের সাহায্যে দেখাও যে ম্যাট্রিক্সের গুণন প্রক্রিয়াটা বিনিময় নিয়ম মেনে চলে না। বিনিময় নিয়ম কি, যে মনে করো আমি এ গুণ বি ইজ ইকুয়াল টু যদি বি গুণ এ হয় তাহলে তাকে বলা হয় বিনিময় নিয়ম। স্থান বিনিময়, দেখো এই ক্ষেত্রে এ প্রথমে আছে বি দ্বিতীয়তে আছে, এই ক্ষেত্রে বি প্রথমে আছে এ দ্বিতীয়তে আছে, অর্থাৎ স্থানটা বিনিময় করলো না, এর জায়গায় বি এসে গেছে, বির জায়গায় এ এসে গেছে ডান দিকে গিয়ে, তাহলে এটাকে বলা হয় বিনিময় নিয়ম, যেটাকে ইংলিশে বলা হয় কমিউটেটিভ ল আর কি। তাহলে এই বিনিময় নিয়ম মেনে চলে না, ম্যাট্রিক্সের ক্ষেত্রে চলে না সব সময়ের জন্য, সেটা তোমাকে প্রমাণ করতে বলেছে একটা উদাহরণ দিয়ে। তাহলে সিম্পল একটা উদাহরণ আমি মনে করলাম এ মানে হচ্ছে 1 2 3, একটু আগে যে অঙ্কটা করিয়েছিলাম। কেন এটা দেখাচ্ছি, তাহলে তোমরা ভিডিওটা পিছন দিকে গিয়ে আবার ওটা দেখলে তোমরা বুঝে যাবে জিনিসটা। এ মানে ধরলাম আমি এটা, আর বি মানে ধরলাম আমি এটা। 1 2 3, দেখো এ আর বি ম্যাট্রিক্সটা কিন্তু সমান নয়, অসমান। তাহলে আমরা এইখান থেকে এ বি গুণ করা দেখিয়েছিলাম এবং বি এ গুণ করাও দেখিয়েছিলাম। পিছনের দিকে যাও, দাগ নাম্বারটা আমি বলে দিচ্ছি, দাগ নাম্বার কত, 5 দাগের 2 দাগ আর 3 দাগ, 5 দাগের 2 দাগের 3 দাগ, 5 দাগের 2 দাগে এই অঙ্কটা আছে আর 3 দাগে এই অঙ্কটা আছে, বুঝা গেছে? তাহলে এ বি নির্ণয় আমরা করতে পারবো, আর 3 দাগে আমি দেখিয়েছিলাম বি এ নির্ণয় করতে পারবো। দেখবে এটা আমার 3/3 ক্রমের ম্যাট্রিক্স এসেছিল বোধ হয়, আর এটা 1/1 ক্রমের ম্যাট্রিক্স এসেছিল। এখানে শুধুমাত্র 14 ছিল আর এখানে অনেক কিছু ছিল আর কি, বুঝা গেছে? তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে সেই ক্ষেত্রে এ বি
ইজ নট ইকুয়াল টু বিএ হয়েছিল, তাহলে এটাই তুমি উদাহরণ হিসাবে করে নাও, কোনো অসুবিধা নেই, মানে ওই অঙ্কটা সাজেই তুমি বুঝে নিতে পারো। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময়ের জন্য এ বি ইজ ইকুয়াল টু বিএ হয় না, অর্থাৎ কমিউটেটিভ লটা মেনে চলে না, বাংলায় বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে 8 দাগের অ্যান্সার হয়ে গেল আমাদের। চলো এবার 9 দাগের অ্যান্সারটা দেখবো আমরা। 9 দাগের 1 দাগের অঙ্কটা দেখো, এ মানে এইটা বলেছে, বি মানে এইটা বলেছে আমার। এবার আমাকে এ বি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই অঙ্কটা দেখো, আমার 5 দাগের যে 3 দাগের অঙ্কটি ছিল হুবহু তার সঙ্গে এটা মিল হচ্ছে। 5 দাগের 3 দাগের অঙ্কটিতে এইখানে শুধু সংখ্যাটা বলে দেওয়া ছিল 1 2 3, আর এইভাবেও সংখ্যাটা ছিল 1 2 3, অর্থাৎ এইগুলোর পরিবর্তে এটা ছিল আর এইগুলোর পরিবর্তে এটা ছিল। তাহলে আমি 3 দাগের অঙ্কটা তো করে তোমাদের বুঝিয়ে দিয়েছি, সেম প্রসিডিউরে তোমরা এটা করে নাও দেখে দেখে। এই অঙ্কটা আমি আর করে দেবো না, তোমাদের নিজের করতে হবে, নিজেদের চেষ্টায় কিছু করো। ওটা দেখো, ভিডিওটা দরকার হলে সাহায্যের জন্য, কিন্তু নিজে করো। চলো আমি 9 দাগের 2 দাগের অঙ্কটা তোমাদের করে দেখাবো। 9 দাগের 2 দাগের অঙ্কটি দেখো, এ মানে এটা বলেছে, বি মানে এটা বলেছে। তাহলে এ বি মানে কি হবে আর বি এ মানে কি হবে, এটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে একদমই সহজ ব্যাপার, একদম সেই 5 দাগের 2 দাগ আর 3 দাগের মতো কপি করে দিয়েছে অঙ্ক। ওখানে শুধু 3টে ছিল, এখানে 4টে সংখ্যা বলে দেওয়া আছে, কিন্তু অঙ্কের নিয়ম একই। তাহলে আমরা করবো এটা একটু। দেখো এ মানে আমার কি আছে, এ মানে আছে, প্রথম দেখো এ বি নির্ণয় করছি আমি, এ বি, এ বি। তাহলে কীভাবে নির্ণয় করব, এ বি, এ গুণ বি, এটা লিখলাম। তাহলে এ, এ মানে কোনটা, এইটা। তাহলে 1 2, একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখবে, তাহলে তোমার সুবিধা হবে বুঝতে, নাহলে আবার সংখ্যাটাকে তুমি কেননা 12 ভেবে নিলে। 1 2 3 4, এই যে লিখেছি। লেখার পর আমি একটু বড় দাগ দিয়েছি। কেন দাগ দিয়েছি, আমি বলেছিলাম যখন গুণ করব তখন বাকি জায়গায় শূন্য দিয়ে ভরাট করে দেবো, যাতে আমার বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে 4খানা এলিমেন্ট আছে জন্য আমি 4টে রো 4টে কলামে একে সাজিয়ে দিলাম, 4টে রো 4টে কলামে, বাকিগুলো শূন্য দিয়ে ভরাট করে দিলাম, আমি শূন্য দিয়ে ভরাট করে দিয়েছি। তারপর গুণ বি আছে, বি এর ক্ষেত্রে একটা কলাম আছে, তাহলে 1 নম্বর কলামে 1 2 3 আর 4 বসলো, বাকিগুলো আমি শূন্য দিয়ে ভরাট করে দিচ্ছি, যে শূন্য দিয়ে ভরাট করে দিলাম। এবার গুণ করার জন্য নিয়ম সবসময় জন্য একই, প্রথমটার রো নেব আর দ্বিতীয়টার কলাম নেব। তাহলে গুণ করলে কি পাওয়া যাবে দেখো, 1 নম্বর রোটা প্রথম 1 নম্বর কলাম বরাবর নামবে। তাহলে 1 গুণ 1 মানে 1, প্লাস 2 গুণ 2 মানে হচ্ছে 4, 3 গুণ 3 মানে হচ্ছে 9, 4 গুণ 4 মানে হচ্ছে 16। হয়ে গেল 1 নম্বর পজিশনের কাজটা হয়ে গেছে আমাদের। এবার 2 নম্বর পজিশনের ক্ষেত্রে আমরা কি করব, এই রোটাকে নিয়েই 2 নম্বর পজিশন বরাবর নামবো। তাহলে এই জায়গায় দেখো সবগুলো শূন্য আছে, তাহলে যেটা দিয়েই গুণ করি না কেন সবগুলো শূন্য হয়ে যাবে, তাহলে 2 নম্বর পজিশনে শূন্য বসবে। 3 নম্বর পজিশনের ক্ষেত্রেও দেখো সবগুলো শূন্য আছে, তাহলে সেখানেও শূন্য বসবে, এখানেও শূন্য বসবে, সবগুলোতে শূন্য বসছে। এবার দেখো এই রো নিয়ে যখন কাজ করব তাহলে সেটাও সব শূন্য বসবে, সব শূন্য বসবে, সব শূন্য বসবে, সব শূন্য, কারণ এই রো দিয়ে একে গুণ করলে শূন্য, একে গুণ করলে শূন্য, একে গুণ করলে শূন্য, একে গুণ করলেও শূন্য। কোনো একটা রো অথবা কলামে যদি সম্পূর্ণ শূন্য থাকে তাহলে গুণ করলে সেই ফলাফলটা শূন্য হতেই হবে। এই দেখো এই রোতেও আমার শূন্য আছে, মানে সবগুলো শূন্য বসে যাবে, শূন্য বসে গেল। এই রোতেও আমার শূন্য আছে, মানে সবগুলো শূন্য বসে গেল, এই যে শূন্য বসিয়ে দিলাম। এবার যে কটা রো আর কলামে শূন্য আছে সেগুলো সব বাদ দিয়ে দেবে। দেখো পুরো রো ধরে, এমন নয় যে একটা রো অথবা কলামের কোনো এক জায়গায় একটা যদি সংখ্যা থাকে তাহলে সেই রো আর সেই কলামটা তুমি বাদ দিতে পারবে না, বাকি সব। দেখো আমার এই রোতে শূন্য আছে বাদ, এই রোতে শূন্য আছে বাদ, এই রোতে শূন্য আছে বাদ, অর্থাৎ এই বরাবর সব শূন্য, এই বরাবর সব শূন্য, এই বরাবর সব শূন্য, বাদ হয়ে গেল। বাদ হয়ে যাওয়ার পরে আবার দেখো এইখানেও সব শূন্য, এইখানেও সব শূন্য, এইখানেও সব শূন্য, তার মানে কি কোনটুকু পড়ে থাকছে, শুধু এই সংখ্যাটা। তাহলে যোগ করলে কত হয়, 16 আর 4 20, 20 আর 10 30, তাহলে এখানে শুধুমাত্র 30 পড়ে থাকবে আর বাকি সব চলে যাবে। তাহলে গুণফল হবে একটা রো আর একটা কলাম থাকবে গুণফলে, সেটা 30 অ্যান্সার হবে। তাহলে আমরা দেখি একটা রো আর একটা কলাম হচ্ছে কিনা গুণফলে। এই ম্যাট্রিক্সটার অর্ডার কত, 1/4, একটা রো আছে 4টি কলাম আছে। এই ম্যাট্রিক্সটার অর্ডার কত, 4/1, কারণ 4টি রো আছে আর একটি কলাম আছে। তাহলে 1/4 আর 4/1, এটা গুণ করলে 4 4 উঠে গিয়ে 1/1 পড়ে থাকে। তাহলে অ্যান্সার আমরা ঠিক করেছি, একটাই মাত্র সংখ্যা থাকবে যার একটি রো আর একটি কলামই আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা। তাহলে আমি যে প্রসিডিওরে এ বি বের করলাম সেম প্রসিডিওরে তোমরা বি এ নির্ণয় করবে, অর্থাৎ এইটা আগে লিখবে আর এইটা পরে লিখবে, লিখে গুণ করে গুণফল কত হচ্ছে সেটা তোমরা দেখো, সেটা তোমাদের হোম টাস্ক রইল। আমরা পরের অঙ্কটা দেখব। দেখো আমি যদি প্রতিটা অঙ্ক করে দিই তোমাদের, তাহলে তোমাদের কি আদেও কোনো লাভ হবে? আমি তো মেথডগুলো বলে দিলাম, তুমি সেটা বাড়ি বসে প্র্যাকটিস করলে তাহলে তোমার কিন্তু লাভ হবে। আমি একটা করলে তোমাকে 10টা করতে হবে, সবসময়ের জন্য অ্যাডভান্স থাকতে হবে। তুমি যদি সবসময়ের জন্য কী করো যে ও স্যার যা করাচ্ছে আমি সেটাই শুধু দেখব, তাহলে আলটিমেটলি তোমার কোনো লাভ হবে না ভাই, কোনোই লাভ হবে না, শুধু দেখাই হবে। ওই যে অঙ্কগুলো আছে সেটাই মোবাইলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নিজের এই জায়গায় কিছুই কিন্তু আর ঢুকবে না। বোঝা গেছে? তো চলো সামনের দিকে আমরা এগোই, এটা তোমার হোম টাস্ক রইল। কিন্তু 10 দাগের এই অঙ্কটিতে কি বলেছে, এ মানে এই ম্যাট্রিক্স, এক্স মানে এই ম্যাট্রিক্স আর বি মানে এই ম্যাট্রিক্স, এবং এ এক্স ইজ ইকুয়াল টু বি,
যদি সিদ্ধ করে তাহলে এটাকে সমীকরণের আকারে প্রকাশ করে দেখাও, অর্থাৎ এক্স ওয়াই জেডের একঘাত সমীকরণ রূপে এটাকে প্রকাশ করো। খুবই সহজ কথা। তুমি কি করবে জানো, এই জায়গায় যে রোগুলো আছে এই রোয়ের সঙ্গে এক্স ওয়াই জেড বসিয়ে দাও। তাহলে কি করলাম আমি, এই জায়গা থেকে অ্যান্সার লেখা শুরু করেছি মনে করো। তাহলে আমি এই জায়গায় সমীকরণে রূপ দিয়ে পাই, সমীকরণে রূপ দিয়ে পাই লিখলাম। তাহলে আমি কি বললাম, এই রোগুলোর সঙ্গে এক্স ওয়াই জেড গুণ করে লেখো। তাহলে 1 গুণ এক্স মানে এক্স, প্লাস 2 গুণ ওয়াই মানে 2y, প্লাস 3 গুণ জেড মানে 3z লেখা হয়ে গেছে। লিখলে পরে দেখো এক্স ওয়াই জেড আমি নিয়ে নেওয়ার পরে এবার ডান দিকে প্রথমে যে সংখ্যাটা আছে সেটা বসিয়ে দাও। কি বললাম, প্রথম রো বরাবর আমি এগোচ্ছি, এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড আমি বসিয়ে দিলাম। আসল ঘটনাটা কি ঘটলো যদি আমি সেটা বলি, দেখো এ আর এক্স যদি আমি গুণ করতাম তাহলে কি ঘটতো, এই তিনটের সঙ্গে এইভাবে গিয়ে এর সঙ্গে নেমে যেত এর কলাম বরাবর, অর্থাৎ এই ম্যাট্রিক্সের রোর সঙ্গে এই ম্যাট্রিক্সের প্রথম কলাম আমরা গুণ করতাম। একটু আগে যে গুণফলগুলো আমি দেখিয়েছিলাম সেখানে কি করতাম, 1 গুণ এক্স মানে এক্স লিখতাম, 2 গুণ ওয়াই মানে এটা লিখতাম, 3 গুণ জেড মানে এটা লিখতাম। এবার আমার এই দেখো আমি এই যে গুণ করছি মনে করো, এই যে গুণ করলাম, গুণ করে এই সংখ্যাটা লিখেছি, ডান দিকে আমার এই জায়গা বলে দেওয়া আছে 14, 15 আর 13। তাহলে এই গুণফলের প্রথমে যে সংখ্যাটা আছে সেটা প্রথম সংখ্যার সঙ্গে সমান হতে হতো। সেই জন্য আমি কি করব, এক্স ওয়াই জেড বসিয়ে দেবো। ডান দিকে বি ম্যাট্রিক্সের প্রথম যেটা আছে সেটা প্রথমটাই বসাবো, বাকি দুটোর ক্ষেত্রেও সেম কাজ করব। এবার 2 নম্বর রো এক্স ওয়াই জেড বসিয়ে দাও। তাহলে 2x মাইনাস 1 গুণ ওয়াই মানে মাইনাস ওয়াই, প্লাস 5 সঙ্গে জেড করলে 5z। তাহলে 2 নম্বর রো নিয়েছি। এবার বি ডান দিকে যে আছে বি এর 2 নম্বর রোতে কত আছে, 15 বসে গেল। তারপরে কি আছে, 3 নম্বর রো এর ক্ষেত্রে মাইনাস, এর সঙ্গে এক্স ওয়াই জেড গুণ করো, তাহলে -3x প্লাস 2y প্লাস 4z ইজ ইকুয়াল টু ডান দিকে 3 নম্বর রোতে কত আছে, 13। তাহলে এই হয়ে গেল আমার ম্যাট্রিক্স থেকে সমীকরণে প্রকাশ করা। কোনো এক জায়গায় মনে করো অঙ্কতে তোমাকে এরকম 3টি সমীকরণ দিয়ে দেওয়া আছে, সমীকরণ দিয়ে তোমাকে বলেছে কি যে এটাকে ম্যাট্রিক্সে রূপান্তরিত করো। তাহলে তুমি সেই ক্ষেত্রে কিভাবে ম্যাট্রিক্সে রূপান্তরিত করবে, কল্পনা করো এখানে এক্স ওয়াই জেড বলে কোনো জিনিস নেই। তাহলে এক্স না থাকলে এখানে 1 আছে, 1 বসিয়ে দেবো, এখানে 2 আছে, 2 বসিয়ে দেবো, 3 আছে, 3 বসিয়ে দেবো। 2 নম্বর রো এর ক্ষেত্রে 2 - 1 5, 2 - 1 5 বসিয়ে দিলাম। 3 নম্বর রো এর ক্ষেত্রে -3 2 4, -3 2 4 বসিয়ে দিলাম। এই যে সেটাকে ম্যাট্রিক্স বন্দি করে নেবো, সেটাকে কোনো একটা ম্যাট্রিক্স এই নাম দিলাম, মনে করো এই ম্যাট্রিক্সের উল্টো জিনিসটা আমি তোমাকে শেখাচ্ছি, এই অঙ্কটির উল্টো জিনিস আমি তোমাকে শেখাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে কি করলাম, এই যে এক্স ওয়াই জেড বাদ দিয়ে যেটুকু পাচ্ছি সেটাকে একটা ম্যাট্রিক্সের রূপ দিয়ে দিলাম, সেটাকে ধরে নিলাম এ, তারপর কমা দিয়ে এক্স বড় হাতের এক্স অথবা যা খুশি তুমি বিটি যা খুশি ধরো, এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড লম্বাভাবে লিখবো। এই জায়গায় সমানুভাবে আছে এক্স ওয়াই জেড, আমরা লম্বভাবে এক্স ওয়াই জেড লিখলাম, কমা দিলাম বি ইজ ইকুয়াল টু ডান দিকে যে সংখ্যাটা আছে এরকম লম্বাভাবে ওই সংখ্যাটাকে একটা বাক্সবন্দি করে দাও। তাহলে সমীকরণ থেকে সেটা হয়ে যাবে ম্যাট্রিক্স ফর্ম। আবার ম্যাট্রিক্স ফর্ম থেকে সমীকরণে আসতে হলে এর সঙ্গে শুধু এক্স ওয়াই জেড গুণ করে লেখো, ইজ ইকুয়াল টু ডান দিকের সংখ্যাটা লেখো। খুব সিম্পল, একদম সহজ জিনিস। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, সহজ। অঙ্ক দেখতে হবে আর কী করতে হবে, হৃদয়ে গান বেজে উঠতে হবে যে তুমি जो मैंने देखा, তুমি जो मैंने जाना, जो होश था वो भी गया, बदन के खुशबू জাগানে লাগে জাদু। অর্থাৎ কি, অঙ্ক খুব মজার বিষয়, যে একটা এর মধ্যে ছন্দ আছে, মিল আছে, কোথায় কি ছন্দ আছে, মিল আছে, সেটা খুঁজে বের করতে হবে আমাদের, এটাই আমাদের প্রধান কাজ। কিন্তু চলো আমরা এর পরের অঙ্কটা দেখব। দেখো 11 দাগের 1 দাগের কোশ্চেনটি, এই দুটি সমীকরণ আমাকে বলে দেওয়া আছে, বলেছে এক্স আর ওয়াই হচ্ছে চল, তাহলে এটাকে ম্যাট্রিক্স ফর্ম তোমাকে দিতে হবে। তাহলে আগে যে অঙ্কটা বলেছিলাম সেই অঙ্কটারই উল্টো অঙ্কটা এইখানে দিয়েছে। আগেরটাই ম্যাট্রিক্স থেকে সমীকরণ তৈরি করেছিলাম, এটাই সমীকরণ থেকে কি করতে হবে, ম্যাট্রিক্স ফর্ম দিতে হবে। তো মনে কি তোমাদের গিটার বেজেছে যে হ্যাঁ অঙ্কগুলো চেনা চেনা লাগছে, পারা যেতে পারে, একটু চেষ্টা করলে পরেই গিটার বাজতে হবে, না হলে পরে কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। তাহলে এই অঙ্কটাকে আমরা একটু সাজিয়ে নেব। প্রথম কিভাবে সাজিয়ে নেব, দেখো আমরা আগে যে অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কটাই খেয়াল করো যে আমরা এই জায়গা 2x প্লাস 3y প্লাস 5z ইজ ইকুয়াল টু মনে করো 13 এরকমভাবে লিখেছিলাম। তাহলে এই সংখ্যাগুলো সব ডান দিকে ছিল, তাই জন্য এই C1 C2 এটা প্রথম আমরা ডান দিকে নিয়ে যাব, বোঝা গেছে? প্রথম ডান দিকে নিয়ে যাব, তারপর এটাকে লেখার চেষ্টা করব। তাহলে আমি এই জায়গায় কি করব, এটাকে পরিবর্তিত রূপ আমি যদি দিই a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু -c1, আবার এটাকে যদি দিই a2x প্লাস b2y প্লাস b2y ইজ ইকুয়াল টু যদি -c2 লিখি, C1 C2টা ডান দিকে নিয়ে গেছে। এবার কল্পনা করো এক্স আর ওয়াই এই জায়গা নেই,
তাহলে সেই একটা ম্যাট্রিক্স ধরি, এই জায়গায় লিখতে হবে ধরি যে এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু এক্স আর ওয়াইটাকে মেরে ফেলো এই জায়গার থেকে, এক্স আর ওয়াই মরে গেলে এই জায়গা পড়ে থাকে A1, এই জায়গা পড়ে থাকে B1, এই জায়গা পড়ে থাকে A2, এই জায়গা পড়ে থাকে B2। তাহলে এইটা হলো এ ম্যাট্রিক্স। এক্স একটা ম্যাট্রিক্স ধরলাম যেখানে কি আছে দুটো চল আছে, এখানে এক্স হয় তাই এক্স আর ওয়াই এইভাবে লিখে দিলাম। আর সি আর একটা ম্যাট্রিক্স ধরলাম, সি ধরলাম কারণ যেহেতু এটা সি দিয়ে আছে সেই জন্য সি ধরে নিলাম। সি আর একটা ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্সে কি থাকবে -C1 -C2, এই যে রইল। বোঝা গেছে কথাটা কি? তাহলে পরে এটা হলো আমার একটা ম্যাট্রিক্স ফর্ম। এই ম্যাট্রিক্স ফর্মের ক্ষেত্রে যে ইকুয়েশনটা হবে সেই ইকুয়েশনটা Ax = C হবে। Ax = C, এটা হলো ইকুয়েশন আর এটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম। এই ম্যাট্রিক্সটা এই ইকুয়েশনটা মেনটেন করছে। তাহলে এটুকুই হয়ে গেল অ্যান্সার। খুব সহজ জিনিস, কঠিন কোনো ব্যাপার নেই, একদম সহজ জিনিস। তাহলে আমরা কি করলাম দেখো, প্রথম C1টা আমরা এইদিকে নিয়ে গেলাম, C2টাও এইদিকে নিয়ে গেলাম। যদি এইদিকে না নিতাম তাহলে কি অঙ্কটা হতো? অবশ্যই হতো। সেই ক্ষেত্রে আমাদের কি হতো, ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্স যেটা আছে সেটাই লিখলাম, এক্স ম্যাট্রিক্স যেটা আছে সেটাই লিখলাম, সি ম্যাট্রিক্স যেটা আছে সেটা লিখবো না। সেই ক্ষেত্রে আমি এইখানে প্লাস আর এইখানে প্লাস দিলাম সি ম্যাট্রিক্সটা। শুধুমাত্র তখন ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। ইকুয়েশনটা হবে Ax + C = 0, +C = 0 তখন হবে ইকুয়েশন। এই ক্ষেত্রে সিটা এই দিকে নিয়েছিলাম জন্য আমি ওর মাইনাস চিহ্ন কিন্তু নিয়েছিলাম। আর এই ইকুয়েশনের ক্ষেত্রে সিটা যেদিকে ছিল, সিটা যেদিকে ছিল সেই দিকেই নিয়েছি, তাই জন্য Ax, এই দেখো এইটুকু হলো Ax + C = 0। এটাই ডিফারেন্স, আর কিছুই না। তাহলে তুমি যদি এই ইকুয়েশন লেখো তাহলে এই তিনটে ম্যাট্রিক্স লিখবে, যদি এই ইকুয়েশন লেখো তাহলে এই জায়গাটা মাইনাস দিয়ে দেবে। বোঝা গেছে নিশ্চয়ই কথাটা? তুমি দরকার হলে ভিডিওটা আরেকটু পিছন দিক থেকে এসে আবার দেখো, অবশ্যই বুঝে যাবে জিনিসটা, খুব কঠিন ব্যাপার নয়। তাহলে এরপরের যে অঙ্কটি আছে একটু সেটা দেখি। অঙ্কটা আমাদের দিয়েছে, সেই অঙ্কটা কি, এই ইকুয়েশনটাকে ম্যাট্রিক্স ফর্ম দিতে বলা হয়েছে আমাদের, যে বলেছে এই ইকুয়েশনটাকে ম্যাট্রিক্স ফর্ম দাও। তাহলে খুবই সহজ জিনিস। এই ক্ষেত্রে চল আছে এক্স ওয়াই জেড হচ্ছে আমার চল আছে। তাহলে আমি ধরি এ একটা ম্যাট্রিক্স বড় হাতের, এ ম্যাট্রিক্সের মধ্যে শুধু এক্স ওয়াই জেড গুলো মেরে ফেলো এই জায়গার থেকে। মনে মনে কল্পনা করো এখানে এক্স ওয়াই জেড নেই, তাহলে কে কে পড়ে আছে, A1 B1 C1, নিচের লাইনে A2 B2 C2, নিচের লাইনে A3 B3 C3 পড়ে আছে, A3 B3 C3, এটাই তো পড়ে আছে। তাহলে আমি এ ম্যাট্রিক্সকে এটা ধরে নিলাম, বি আরেকটা ম্যাট্রিক্স অথবা এক্স আরেকটা ম্যাট্রিক্স আমি ধরে নিলাম। এক্স ম্যাট্রিক্সে চল আছে এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড ধরে নিলাম। আর ডান দিকে আরেকটা বি ম্যাট্রিক্স আমি ধরে নিলাম, ডান দিকে বি ম্যাট্রিক্স যে যে সংখ্যাগুলো আছে পরপর বসিয়ে দাও, K1 K2 K3। তাহলে এই হয়ে গেল আমার ম্যাট্রিক্স রূপ। এই ম্যাট্রিক্সটা কোন ইকুয়েশনটা ফলো করছে দেখো, এই জায়গা এর সঙ্গে এক্স, এক্স মানে এ আর চলগুলো গুণ করে এইদিকে আছে, তাই Ax = ডান দিকের সংখ্যাটা আছে, তাই জন্য এরা এই ইকুয়েশনটাকে মেনটেন করছে। এটুকু শুধু তোমাকে মাথায় রাখতে হবে। কি দেখো, এ বি সি এর মধ্যে এ মানে তো এই এ বি সি সব কিছু মিলেমিশে এ, তাহলে এর সঙ্গে এক্স মানে আবার এক্স ওয়াই জেড, Ax সবগুলো মিলেমিশে এইদিকে আছে, তাই জন্য Ax আমি বাদিকে লিখলাম। ডান দিকে শুধু সংখ্যা আছে সেটাকে আমি বি ধরেছিলাম জন্য ডান দিকে আমি শুধুমাত্র বি বসালাম। তাহলে আমি লিখবো ধরি এটা এই ম্যাট্রিক্সটা এই সমীকরণকে সিদ্ধ করে। হয়ে গেল অঙ্ক শেষ এখানেই। 11 দাগ। তাহলে 11 দাগের অঙ্কটা আমরা বুঝিয়েছি। অতি সংক্ষিপ্ততে লাস্ট আরেকটা অঙ্ক আছে 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্কটা এবার আমরা দেখব। চলো তাহলে দেখো 12 দাগের অঙ্কটিতে কি আছে, এ ম্যাট্রিক্স এটা বলে দেওয়া আছে। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে A - AT = বি প্রতিসম ম্যাট্রিক্স হবে। তাহলে পরে এটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক। আমরা যখন থিওরি ক্লাসটা শেখাই তখন আমি বলেছিলাম কোনো একটা ম্যাট্রিক্স ধরে নাও যে বি একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। বি ম্যাট্রিক্সটা বি প্রতিসম ম্যাট্রিক্স কখন হবে, যখন বি এর ট্রান্সপোজ = -b হবে, তখন বি ম্যাট্রিক্সকে বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে বলেছে তোমাকে দেখাতে বলেছে এইটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হবে। তাহলে ভাই এই দুটো যোগ বিয়োগ করলে আমি একটা ম্যাট্রিক্স পাবো, তো সেই ম্যাট্রিক্সকে আমি ধরে নিলাম বি ম্যাট্রিক্স। তাহলে তোমাকে দেখাতে হবে এই কন্ডিশনটা যে বিটি, অর্থাৎ ওটা উল্টে দিলে পারে যেটা পাওয়া যায় সেটা ওর পুনরায় বি এর সঙ্গে সমান হতে হবে, নেগেটিভ টার্মের সঙ্গে। তাহলে পরেই আমরা এই বি ম্যাট্রিক্স অর্থাৎ এইটাকে বি প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। তাহলে কোনো একটা অঙ্ক সবসময় জন্য মনে রাখবে, আমার যে গুরুদেবগুলো ছিল সেই গুরুদেব সবসময় জন্য একটাই কথা বলতো যে একটা অঙ্কে দুটি পার্ট হয়, একটা তোমাকে কিছু বলে দেওয়া থাকে, আরেকটা জিনিস হচ্ছে ওই যেটা জিনিস বলে দেওয়া আছে ওটা দিয়ে তোমাকে কোনো এক জায়গায় পৌঁছাতে হয়। কোনো এক ব্যক্তি যদি বুঝে যায় যে আমাকে কি বলে দেওয়া আছে আর কোন জায়গায় পৌঁছাতে হবে, তাহলে সেই অঙ্ক সে অবশ্যই পারবে, কোনো কঠিন ব্যাপার নাই। দেখো এই ক্ষেত্রে আমাকে কি বলে দেওয়া আছে, এ বলে দেওয়া আছে, আমাকে বের করতে বলা হয়েছে A - AT। এ বলে দেওয়া আছে মানে কিন্তু এটিও বলে দেওয়া আছে, আমার উল্টে দিতে হবে, জাস্ট এক লাইন আমাকে করতে হবে এবং তাদের বিয়োগফল আমি করতে পারবো, করে নিলাম এইটুকু, তার মানে আমাকে বলে দেওয়া আছে। সেই বিয়োগফলকে যেটু এবার আমার যেখানে পৌঁছাতে হবে সেই বিয়োগফলকে আমি বি ধরে নিলাম,
তাহলে পরে আমাকে দেখাতে হবে এই জায়গা, তার মানে আমার ডেস্টিনেশন হচ্ছে এইটা। বোঝা গেছে কথাটা কি? আমাকে বলে দেওয়া আছে এটি আমি বের করতে পারবো, এই বিয়োগফলও আমি বের করতে পারবো, এইটা আমাকে বলে দেওয়া আছে, আমাকে পৌঁছাতে হবে এই জায়গায়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। চলো এবার অঙ্কটা আমরা সম্পূর্ণ করব, অ্যান্সার লেখা শুরু করি। দেখো এ ম্যাট্রিক্স যদি এটা হয়, এই জায়গা থেকে মনে করো আমরা অ্যান্সার লেখা শুরু করেছি, মানে অ্যান্সার লিখছি এই জায়গা থেকেই, মানে এ ম্যাট্রিক্সটা আমি লিখে নিলাম। এবার এটি ইজ ইকুয়াল টু, অতএব বলে লিখবো এটি ইজ ইকুয়াল টু কী হবে, রোগুলো কলামে দিয়ে দেবে, কলামগুলো রোতে দিয়ে দেবে। 2 3 রোতে আছে, 2 3 কলামে দিয়ে দিলাম। 4 5 রোতে আছে, 4 5 কলামে দিয়ে দিলাম। কি করলাম, এই রোটা 1 নম্বর রো 1 নম্বর কলামে, 2 নম্বর রো 2 নম্বর কলামে, 3 নম্বর যদি রো থাকতো 3 নম্বর কলামে লিখতাম। এটি আমি বের করে নিয়েছি। এবার আমাকে কি করতে হবে, এ মাইনাস এটি করতে বলা হয়েছে, তাহলে এ মাইনাস এটি ইজ ইকুয়াল টু, এ ম্যাট্রিক্স আছে 2 3 4 5, আর মাইনাস এটি কত আছে, এটি আছে 2 4 3 5। এই যে করলাম, করার পরে এবার আমরা এই জায়গায় বিয়োগফল নিশ্চয়ই করতে পারবো। 2 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 0, 3 থেকে 4 চলে গেলে -1, 4 থেকে 3 চলে গেলে 1, 5 থেকে 5 চলে গেলে 0। তাহলে অলরেডি আমরা এ মাইনাস এটি বের করে নিয়েছি। এবার আমরা ধরলাম যে ধরি এ মাইনাস এটি ইজ ইকুয়াল টু বি ম্যাট্রিক্স, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমার তো নিচে জায়গা নেই, তোমরা নিচ দিয়েই করবে, আমি এই সাইড দিয়ে আরেকটু করার চেষ্টা করছি, ঠিক আছে? তোমরা নিচ দিয়েই করবে, আমি সাইড দিয়ে করার চেষ্টা করছি। তাহলে আমরা কি করব, এর পরের লাইন যে আমাদের দেখাতে হবে বিটি ইজ ইকুয়াল টু মাইনাস বি, এটা লিখে নেবে। তাহলে স্যার খুব ভালো, তোমার প্রতি একটা ইমপ্রেশন আসবে আর কি। এবার দেখো আমি যখন থিওরি ক্লাসটা করাই তখন আমি বুঝিয়েছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্স যদি বিপ্রতিসম ম্যাট্রিক্স হয় তার কর্ণ বরাবর 0 থাকতেই হবে, কর্ণ বরাবর 0 থাকতেই হবে, তাহলেই সে বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। কিন্তু প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণ বরাবর 0 না হলেও হয়, এটা কিন্তু আমি বলেছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 0 এসে গেছে, অর্থাৎ এটা বিপ্রতিসম হলেও হতে পারে। তাহলে আমার দরকার কি, বিটি ইজ ইকুয়াল টু মাইনাস বি দেখাতে হবে। তাহলে বিটি আমাকে বের করতে হবে। বি মানে কোনটা, এ মাইনাস এটি, এ মাইনাস এটি মানে এইটা, এটাকেই বি ধরেছি আমার ভাই, তাহলে এটাকেই কিন্তু আমরা বি ধরেছি, নিশ্চয়ই আমরা বিটি বের করতে পারবো। বিটি ইজ ইকুয়াল টু কি, ট্রান্সপোজ, মাথায় টি দেওয়া মানে আছে ট্রান্সপোজ, তার মানে উল্টে লেখো ওটাকে। এই ক্ষেত্রে 0 1 আছে রো বরাবর, তুমি ওটাকে কলাম বরাবর লিখে দাও 0 -1, 0 -1 রো বরাবর আছে, আমি কলাম বরাবর লিখে দিলাম। রো বরাবর 1 0 আছে, কলাম বরাবর 1 0 লিখে নিলাম। দেখো এবার এইখান থেকে যদি আমি -1 কমন নিই, কমন নেওয়া মানে কিন্তু আমি বলেছিলাম ভিতরের প্রতিটা সংখ্যার থেকে কমন নিতে হবে। তাহলে -1 যদি আমি কমন নিই, এখান থেকে কমন নিলে পরে 0ই থাকে এখানে, তাই তো, না অন্য কিছু থাকে, 0ই থাকে। কিন্তু এই জায়গা থেকে -1 কমন নিলে -1 থাকে, এখান থেকে -1 কমন নিলে 1 থাকে, আর এখানে থাকে 0। দেখো যেটা দেখতে সঙ্গে বি, যেটা দেখতে বি এর সঙ্গে সমান হয়ে গেছে, 0 -1 0 -1 1 0 1 0। তাহলে আমি এই ম্যাট্রিক্সটার পরিবর্তে বি বসিয়ে দিতে পারি। তাহলে -1 ইন্টু বি ইজ ইকুয়াল টু মাইনাস বি, আর এইদিকে আমার ছিল বিটি, তাহলে এইখান থেকে আমরা কি পেয়ে গেলাম, বিটি ইজ ইকুয়াল টু মাইনাস বি। তাহলে আমার প্রুভড হয়ে গেছে। তাহলে এখানে লিখবো অতএব বি ম্যাট্রিক্সটি একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। এই জায়গাতে কি লেখা আছে, অতএব বি ম্যাট্রিক্সটা এইটা বি ম্যাট্রিক্সটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, প্রমাণিত, তারপর লিখে দেবে, হয়ে গেল আনসার শেষ। তাহলে পরে যে আমার প্রিয় ভাই বোন, এর সঙ্গে আমি শেষ করলাম ছায়া প্রকাশনী সৌরনীনাথ স্যারের যে ম্যাট্রিক চ্যাপ্টারের অঙ্কগুলি ছিল তার অতি সংক্ষিপ্তের প্রতিটি অঙ্ক আমি করে দিয়েছি তোমাদের, এবং কিছু অঙ্ক হোমটাস্কও আমি দিয়েছি, সেগুলো তোমরা করবে। দরকার হলে সাহায্য নেবে আমার কাছ থেকে। এই যে আমি আমার যে ইমেল আইডিটা আছে, ইমেল আইডিটা এখানে শো করছি, এখানে তোমরা কপিগুলো আমাকে সেন্ড করতে পারো কোনো একটা অসুবিধা হলে পরে। আর এর পরবর্তী যে এপিসোডটা আসতে চলেছে খুব শীঘ্রই, সেটাই আমি এই ম্যাট্রিক চ্যাপ্টারেরই সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে অঙ্কগুলো আছে প্রতিটা অঙ্ক তোমাদের করিয়ে দেবো, এবং সেখান থেকে তোমরা বুঝেও যেতে পারবে। কিছু হোমটাস্কও অবশ্যই তোমাদের দেওয়া হবে। এবার চলো আমরা আজকের মতো শেষ করছি এখানেই। সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, এবং অঙ্ক কিন্তু করবে কন্টিনিউয়াস। অঙ্ক যদি না করো, কয়েকদিন অঙ্ক না করলেই সেখানেই কিন্তু আমাদের মেমোরি লস হতে শুরু করে, এবং ধীরে ধীরে আমরা সমস্ত কিছু ভুলে যেতে শুরু করি। তো বেস্ট অফ লাক সবাইকে, সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।